হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান যে কথা ক্লিয়ার কিনা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্টে জানান। যদি ঠিকভাবে শোনা যায় আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের সাধারণ বিজ্ঞানের শেষ মোটামুটি বলা যায় টপিক বেজ হচ্ছে শেষ টপিকটা, যেটা হচ্ছে রোগ তত্ত্ব বা হচ্ছে ডিজিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং ডিজিজ চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে যে সাধারণ বিজ্ঞানের ফুল 60 মার্কসের জন্য শুরু থেকে আপনারা বিষয়গুলো একটু রিভাইজ করবেন। আমি এর উপর হচ্ছে গিয়ে একটা কোশ্চেন বেজ আলোচনা, আরেকটা হচ্ছে আপনাদের প্রবলেম দেখা, এরকম হচ্ছে দুটো ক্লাস আরো নিব। একটা হচ্ছে গিয়ে শিডিউলেই ছিল, যেটা হচ্ছে গিয়ে কোশ্চেন বেজ আলোচনা, আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রা ক্লাস নিব। আচ্ছা, হ্যাঁ, রায়হান দেওয়ান বলছেন ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ডিজিজ নিয়ে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু আপনাদেরকে যেমন আমি ইলেকট্রিক্যাল অংশগুলো পড়িয়েছিলাম বা হচ্ছে আলো বা হচ্ছে সাউন্ড, এরকম ডিফারেন্ট যে বিষয়গুলো পড়িয়েছি সেগুলো কিন্তু আমার ভালো আইডিয়া ছিল যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। তো ডিজিজ এগুলো কিন্তু আমি যে ডিটেলস খুব ভালো জানি, যেহেতু আমি ডাক্তার না, সেটা কিন্তু যে খুব ডিটেলস জানি তা না, কিন্তু আমি ক্যাডার হওয়ার জন্য যতটুকু জানার প্রয়োজন হয়েছিল ততটুকু আর কি। এবং মোটামুটি আমি হচ্ছে জিনিসগুলো কনসেপচুয়ালি জানার চেষ্টা করেছিলাম সবসময়, যেহেতু আমার কাছে ডাক্তার মানুষজন বেশি ছিল। কিন্তু আমি কিন্তু ডিটেলস এটা খুব ভালো জানি এমন না, মানে আপনার যতটুকু জানলে আপনার জন্য বিসিএস রিটেনের জন্য যথেষ্ট, ওইভাবে আমরা পড়বো। ঠিক আছে, মানে এই বিষয়ে আমি কোনো বিশেষজ্ঞ না আর কি, সেটা বলে রাখলাম। তো এই ডিজিজ নিয়ে যে পড়বো এটা মোটামুটি আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে রেগুলার আপনার মিনিমাম এক সেট কোশ্চেন থাকে, মিনিমাম, এর চেয়ে বেশিও থাকতে পারে। এবং এইটাতে আপনাদের একটু সময় দিতে হবে, কারণ আজকের স্লাইডটা কিন্তু অনেক বড়, সম্ভবত প্রায় 96 পৃষ্ঠার স্লাইড। তো বুঝতে পারছেন হয়তো বা কিছু বিষয় হচ্ছে গিয়ে আমার পড়ানোর বিষয়টা কম থাকবে, কিন্তু আপনাকে সময় দিয়ে পড়তে হবে। ঠিক আছে, কারণ অনেকগুলো রোগের বিষয়টা থাকবে, কি যে কোনো রোগ আলোচনা করলেও এই পুরো অংশটা যে শুধু রোগ নিয়ে তা না, রোগের সাথে রিলেটেড যে সকল কনসেপ্ট থাকবে, যেমন রোগের সাথে রিলেটেড কনসেপ্ট হতে পারে ব্লাড, কারণ আমাদের বডিতে কিন্তু কোনো আক্রমণ হলে সেটা কিন্তু ব্লাডে হবে, বা আমরা যখন ঔষধ খাই সেটাও কিন্তু ব্লাডেই ফাইনালি যায়, তার মানে ব্লাড নিয়ে আপনার ডিটেলস জানা লাগতে পারে। এরপর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, যেগুলো সরাসরি রোগ না কিন্তু রোগের নিরাময়ের জন্য কিন্তু আমরা এই সকল বিষয়গুলো ব্যবহার করি। তার মানে বোঝা যাচ্ছে রোগের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে এর সাথে সম্পর্কিত কিছু কনসেপ্ট আপনাকে পড়তে হবে, যে সম্পর্কিত কিছু কনসেপ্ট, মানে সরাসরি রোগ না। আর যে রোগের ক্ষেত্রে যেটা আপনার পড়তে হবে, এটা কেন হয় বা এটার কারণ কি, ঠিক আছে, বা এটা হচ্ছে আপনার ঝুঁকি কি, ঠিক আছে, এরপরে হচ্ছে এটা কিভাবে আমরা প্রতিকার পাবো, কিভাবে এটা প্রতিরোধ করব, এই জাতীয় বিষয়গুলো আমরা পড়বো। প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে, যেটা কারণটা কি, রোগটা কেন হচ্ছে। আরেকটা বিষয় লিখে নেই যে অনেক সময় লক্ষণটা লাগতে পারে, যে এই রোগের লক্ষণটা কি, যে আপনাকে ডেঙ্গু রোগ, যেমন এখানে কিছু কমন রোগের কথা আমি আপনাদেরকে বলি, যেমন স্ট্রোকের কথা আছে, তার মানে ব্রেন স্ট্রোক যেটা আমরা বলে থাকি, এর হচ্ছে হার্ট অ্যাটাকের কথা আছে, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন আছে, তো এই ডায়াবেটিক্স আছে, এবং ডায়াবেটিস থেকে কিন্তু রেগুলার পোষণ হয়। তো এরকম মোটামুটি কমন রোগ যেগুলো আপনার এমনও জানা উচিত, আমি মনে করি যে আপনাকে যে এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে তা না, কিন্তু কনসেপ্ট কিছু আপনার রাখা উচিত স্বাভাবিক জীবনের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ডিজিজ বা রোগ, এবং এখান থেকে মিনিমাম আপনি একসেপ্ট কোশ্চেন পাবেন, মানে 7.5 বা এর বেশিও হতে পারে। আর এখানে আপনার রোগ সাথে রিলেটেড যে কনসেপ্ট থাকবে সেটা আমরা পড়বো, এবং প্রত্যেকটা অনেকগুলো রোগ আমাদের সিলেবাসে আছে, যে রোগগুলো সিলেবাসে আছে সেগুলোর আমরা যে কারণ, ঝুঁকি, প্রতিকার, প্রতিরোধ, লক্ষণ, এগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট পড়বো। হয়তোবা কোনো রোগের ক্ষেত্রে আপনার 7-8টা পয়েন্টও থাকতে পারে, কোনো রোগের ক্ষেত্রে 2-3টেও থাকতে পারে। আপনি এভারেজে মেইন বিষয়গুলো ফাইন্ড আউট করবেন। অনেক সময় আমরা হচ্ছে মানে কম গুরুত্বপূর্ণ অংশগুলো লিখলাম কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অংশটা লিখলাম না, এমনটা যাতে না হয়। তাহলে আমরা দেখি, আমরা যদি স্লাইডটা ওপেন করি, আজকের স্লাইডটা কিন্তু অনেক বড়, আমি বললাম আপনাদের মিনিমাম 5 ঘন্টা সময় দিবেন এই স্লাইডটা পড়ার জন্য। ঠিক আছে, এখন যেহেতু রিল্যাক্সের পড়া সময় আছে, আপনাদের পরীক্ষা দেরিতে হচ্ছে, এটাতে একটু সময় দিয়ে আপনারা পড়বেন। আশা করি এটা যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন না কেন এখানে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে রোগ কি বা ডিজিজ কি। ঠিক আছে, এটা আপনাকে যদি আসলো যে রোগ বলতে আপনি কি বোঝেন,
এটা সোজা কথা আমি বলবো এটা হচ্ছে অ্যাবনর্মালিটি, মানে হচ্ছে আপনার অস্বাভাবিকতা। আমাদের বডিটা যেমন কি থাকে, যে এই ধরেন হচ্ছে একটা বডি, তো বডির যে স্বাভাবিক কন্ডিশন যেমন হবে, এটা আমি ফিজিক্যালি হয়তো দেখতেও নাও পারি, যে সে দেখতেছে ফিজিক্যালি তার হাত পা সব ঠিক আছে, দেখতে চোখ কান কোনো কিছুই অস্বাভাবিক অবস্থায় নেই, কিন্তু ভেতরেও তার অস্বাভাবিকতা থাকতে পারে, বা তার বডিটা উইকনেস থাকে, বডি না আবার মানসিক ব্যাপারও হতে পারে। আমরা কিন্তু সবসময় কিন্তু শারীরিক বিষয়টা নিয়ে আসি, সেটা না, মানসিক বিষয় হতে পারে। তার মানে শরীর যে বডিটা আছে, বডির কি হবে, রোগ বাণী হচ্ছে বডি অ্যাবনর্মালিটি, যেটা আর কি, ঠিক আছে, অ্যাবনর্মাল কন্ডিশন, অ্যাবনর্মাল কন্ডিশন সেটাকে আমরা কি বলবো, রোগ বলবো। অ্যাবনর্মাল কন্ডিশন সেটাকে আমরা রোগ বলবো। আচ্ছা, তাহলে দেখি আমরা রোগের ডেফিনেশনটা কিভাবে আপনি সুন্দরভাবে লিখবেন। রোগ বা অসুস্থতা হলো দেহের বা মনের, খেয়াল রাখবেন, দেহের বা মনের অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি, যার ফলে কোনো ব্যক্তি তার স্বাভাবিক কর্মক্ষমতা বা সুস্থতা হারায়। তার মানে বিষয়টা, রোগ হচ্ছে কি, যখন আমার দেহ হতে পারে বা মন হতে পারে এবং তার অস্বাভাবিকতা, অক্ষমতা, আর এটার ফলে কি হবে, সে স্বাভাবিকভাবে লাইফটা লিড করতে পারবে না, এটা হচ্ছে ডিজিজ। আচ্ছা, এখন ডিজিজের প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, এগুলো আপনারা প্রিলিমিনারির জন্য খুব গুরুত্বের সাথে কিন্তু পড়েছিলেন, এবং এটা কিন্তু প্রিলিতে বেশি আসে। রিটেনে কিভাবে আসবে সেটা আমরা দেখবো, রিটেনও কিন্তু আসে, প্রিলি রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট, তবে প্রিলিতে আপনারা এটা ডিরেক্টলি মুখস্থ করেছিলেন যে কোনটার অভাবে কি হয়। তার মানে আমরা প্রথমে বললাম রোগ কি, এবং এখন রোগটার ক্ষেত্রে প্রথমে যে জিনিসগুলো আমরা দেখবো, অভাবজনিত রোগ। দেখেন আপনার এখানে কিন্তু হেডলাইন দেওয়া আছে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবজনিত রোগ, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলতে ডেফিসিয়েন্সি বলতে পারি, মানে ঘাটতি, কোনো কিছুর ঘাটতি যদি আপনার বডিতে হয় তাহলে কি হতে পারে। যেমন আমি কিন্তু এখানে দেখুন আপনাদের বাম পাশে হচ্ছে গিয়ে একটা যেমন শর্করার অভাবে কি হতে পারে, আমিষের অভাবে, স্নেহ পদার্থের অভাবে, ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা হলো অভাবজনিত রোগটা, ঠিক আছে। যেমন আপনি শর্করা বলতে হচ্ছে আমরা ভাত রুটি বা হচ্ছে আমরা এই জাতীয় যে খাবারগুলো খাই, ভাত রুটি, এগুলা যদি আপনি কম খান তাহলে কিন্তু কি হবে, বডিতে দুর্বল লাগবে। কারণ অ্যাকচুয়ালি আমরা খাদ্য অধ্যায়ে কিন্তু পড়েছি যে শর্করা জাতীয় খাবারের মূল বিষয়টাই হচ্ছে আপনার হিট তৈরি করা বা এনার্জি প্রোডাকশন করা, সেটা দিয়ে আমরা চলি। বা আমিষের অভাবে যেটা হয় ম্যারাসমাস রোগ হয়, তারপরে আরেকটা রোগ আছে কোয়াশিয়রকর রোগ, এটাও লিখে রাখতে পারেন, কোয়াশিয়রকর রোগ। তারপর স্নেহ পদার্থের অভাবে হচ্ছে বিভিন্ন চর্মরোগ হয়, ঠিক আছে। স্কিন যদি খুবই সুন্দর দেখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্নেহ জাতীয় পদার্থটা খুব জরুরি, যেমন হচ্ছে আপনার ঘি, মাখন, এই জাতীয় খাবারগুলো। এবার বিভিন্ন ভিটামিনের অভাবগুলো, যেগুলো প্রিলিতে খুব গুরুত্বের সাথে পড়া হয়, ভিটামিনের অভাবে রাতকানা রোগ, এবং রাতকানাটাই যখন তীব্র হয়ে যায় তখন সেটাকে বলা হয় জেরপ্থেলমিয়া। ভিটামিন বি1 এর অভাবে হচ্ছে বেরিবেরি রোগ হয়, এবং বেরিবেরি রোগটা আমরা জানি শেখ মুজিবুর রহমানের কিন্তু হয়েছিল, তাই না, উনি যখন স্কুলে পড়তেন। আর বি2 রোগটা হচ্ছে, যদি এখন এই সকল বিষয় এখনকার পরীক্ষা আসার সম্ভাবনা নেই, বি2 হচ্ছে ঠোঁটের কোনায় এবং মুখে চারদিকে ঘা হয়, যেটাকে আমরা রিবোফ্লোবিন বলি। প্রত্যেকটা ভিটামিনের কিন্তু আলাদা উপাদানগত নাম আছে। ভিটামিন বি2 কে রিবোফ্লোবিন বলা হয়, যেটা আপনার ঠোঁটে বা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘা হলে কিন্তু ডাক্তাররা অনেক সময় এই ভিটামিন বি2টা খেতে দেয়, ঠিক আছে। তার মানে এটার নাম হচ্ছে রিবোফ্লোবিন, মাথায় রাখবেন। ভিটামিন বি3 এর অভাবে প্যালেগ্রা রোগ হয়, বি5 এর অভাবে প্যারাস্থেসিয়া হয়। আচ্ছা, বি6 এর ব্যাপারটা আপনাদের বলি, বি6, বি9 এবং হচ্ছে বি12টা পরের পেজে আছে, এখানে আমি একসাথে বলে দিই। বি6, বি9 এবং হচ্ছে বি12, এই তিনটার অভাবেই আপনার রক্ত শূন্যতা হয়। এই জন্য কিন্তু যারা হচ্ছে গর্ভবতী মা, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা সবসময় এটা সাজেস্ট করে যে ভিটামিন বি কিন্তু একটা বি কমপ্লেক্স রিলেটেড একটা ওষুধ আছে, সেটা খেতে দেয় যাতে তার রক্ত শূন্যতাটা মোকাবেলা করার জন্য। যেহেতু তার বডিতে হচ্ছে একজন নতুন জীবন আসছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় যে আপনার রক্ত যদি অল্পতা হয় তখন বাচ্চাটা মারা যেতে পারে। তো এই জন্য আমরা সেফটি হিসেবে সবসময় ডাক্তাররা গর্ভবতী মায়েদের এই বি ট্যাবলেটটা দিয়ে থাকে, ভিটামিন বি। তারপর বি6, বি9 এবং বি12, তিনটার অভাবে কি হয়, আপনার রক্ত শূন্যতা দেখা দেয়। তো এটা বিয়ের বিষয়গুলো সেম ভাবে পরের পেজে আছে, এগুলো একটু দেখে নেবেন। বি2 এর অভাবে আমি বললাম রক্ত শূন্যতা। ভিটামিন সি এর অভাবে যেটা হয় স্কার্বি রোগ, মানে হচ্ছে ক্ষত তৈরি হয় ঠোঁটের আশপাশে। ডি এর অভাবে রিকেটস এবং অস্টিও, এটা হচ্ছে ম্যালাসিয়া, ক্যালাসিয়া ভুলে চলে আসছে, এটা ম্যালাসিয়া হবে, অস্টিওম্যালাসিয়া। আর এর অভাব হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, অকাল গর্ভপাত হয়। কেটা দেখুন, এটা রক্তপাত বন্ধ না হওয়া, মানে আপনি যদি ভিটামিন কে এর অভাব হয়, দেখা যাচ্ছে কোথাও কেটে গেলে রক্তটা পড়াটা বন্ধ হচ্ছে না। তার ফ্লোরাইডের অভাবে হচ্ছে যে দাঁতের ক্ষয় হয়,
আয়রনের অভাবে রক্ত, কেন আয়রনের অভাবে রক্ত শূন্যতা হয়? আমরা জানি ব্লাডে কিন্তু 3টা কণা আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কণা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেল যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি আর কি, এই লোহিত রক্তকণিকা কিন্তু একটা মেইন অংশ। কেন সে লোহিত? তার মেইন অংশ হচ্ছে হিমোগ্লোবিন। মেইন অংশ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিম মানে হচ্ছে লোহা, যেটাকে আমরা সংকেতে ফি লিখি, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তো এই হিমের অভাবে মানে আয়রনের অভাবের জন্য রক্ত শূন্যতা দেখা দেয়। কারণ আয়রনের অভাব মানে হচ্ছে তার এই হিমের অভাব, আর হিমের অভাব মানে আরবিসির অভাব, আরবিসির অভাব মানে রক্তের অভাব, ঠিক আছে। আর পটাশিয়াম হচ্ছে উচ্চ রক্তচাপ হয় পটাশিয়ামের অভাব হলে, আর হচ্ছে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তাহলে মোটামুটি এগুলো একটু মুখস্থের মতো আর কি, আপনারা করে নেবেন, বাস্তবিক জীবনেও কাজে লাগবে, পাশাপাশি যারা ভবিষ্যতে আবার প্রিলি দিবেন, প্রিলির জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর এই যেন আসে কিভাবে আসে আমি বলি, যেমন আমাদের 41তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল যে সকল ভিটামিন গুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, তাদের অভাবে কি রোগ হয় সেগুলো আলোচনা করুন। তো এখন অদ্রবণীয় দ্রবণীয় ক্ষেত্রে যদি বলি, ভিটামিন বি এখানে ছিল 3.5 নম্বরের প্রশ্ন এটা এসেছিল, তার মানে ডিটেলস আপনাকে লিখতে হবে কিন্তু, যে দ্রবণীয় ভিটামিন কিসে? পানিতে। পানিতে দ্রবণীয় ভিটামিন। আর হচ্ছে পরীক্ষা যেটা আসলে পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়, যারা হচ্ছে একটু খেয়াল না করে লেখে তারা হচ্ছে পানিতে অদ্রবণীয় খেয়াল না করে দ্রবণীয় বলে লিখে আসলো, তাহলে ফুল জিরো কিন্তু। তাহলে পানিতে অদ্রবণীয়, যারা পানিতে অদ্রবণীয় তার মানে তারা কিসে? তারা চর্বিতে দ্রবণীয় হবে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো পানিতে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। বি বলতে তো আমরা বুঝে যাচ্ছে, বি বলতে একটা না কিন্তু ফুল বি কমপ্লেক্সটা, মানে হচ্ছে ভিটামিন বি1 থেকে বি12 পর্যন্ত সবগুলো। আবার হচ্ছে পানিতে অদ্রবণীয় যেগুলো রয়েছে, ভিটামিন এ, তারপর হচ্ছে বি এবং ই, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয় মানে চর্বিতে দ্রবণীয়। তার মানে এগুলো খেয়াল রাখবেন, পরীক্ষা আসলে প্রথম ভিটামিন গুলোর নাম লিখবেন এবং এদের অভাবজনিত রোগগুলো হচ্ছে সংক্ষেপে লিখবেন। এটা প্রশ্নের নাম্বার অনুসারে যত বেশি নাম্বার হবে, যেমন ভিটামিন সি এর অভাবে দেখতে পাচ্ছি কি হয়, এই তো স্কার্বি রোগ হয়, তাই না? আর হচ্ছে যেমন ভিটামিন ডি এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেটস রোগ এবং অস্টিওমেলাসিয়া রোগ হয়। ই অভাবে কি হয়? এর অভাবে হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং অকাল গর্ভপাত হয়। তার মানে এইভাবে আমরা পানিতে কোন ভিটামিন গুলো পানিতে দ্রবণীয়, বি এবং সি, আর অদ্রবণীয় হচ্ছে এডিই, এবং এগুলো হচ্ছে অভাবজনিত রোগগুলো পরীক্ষা এসেছিল। পরে চলে আসি, তাহলে আমরা কিন্তু এখন ডিজিজের মধ্যে আছি পুরো অংশটা। ডিজিজের আমাদের একটা স্পেশাল অংশ হচ্ছে কি সংক্রামক রোগ। এটা বিগত পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু মাঝখানে প্রায় 2-3 বছর দেশে করোনা ছিল। করোনা যেহেতু একটা সংক্রামক রোগ, তো সাধারণ সব রোগ কিন্তু সংক্রামক না। সংক্রামক রোগ হচ্ছে যে রোগগুলো আপনার একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ে। এখন ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ভাবে, যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের, যে বায়ুবাহিত রোগ, পানিবাহিত, প্রাণীবাহিত, যৌনবাহিত এবং স্পর্শজনিত। তার মানে আপনার সংক্রামক রোগ মানে হচ্ছে যেটা কি হবে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো এটা ডেফিনেশন কি দিবেন, যে সকল রোগ কি হবে স্পর্শের মাধ্যমে হতে পারে। বায়ু, যেমন করোনা ভাইরাস যেটা ছিল, যে করোনা যে কোভিড-19 যেটা ছিল, সেক্ষেত্রে আমাদের কি হয়, আপনি একজনের কাছাকাছি আছেন, আপনি তাকে স্পর্শ করেন নাই, আপনি তার কোনো খাবার খান নাই বা তার সাথে কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্কে যান নাই, তারপরেও আপনার তার রোগটা আপনার মধ্যে চলে আসলো। কেন? কারণ সেটা বায়ুবাহিত হয়ে কিন্তু চলে আসতে পারে। সে তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য একটা নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলতো সবসময়, তো তার থেকে কিন্তু অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এটা কিন্তু সবচেয়ে ভীতিকর অবস্থা তৈরি করে, যে খুব অল্প সময়ের মধ্যে এটা অনেক ড্রাস্টিক্যালি কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাহলে দেখুন, স্পর্শ, বায়ু, পানি, তারপর হচ্ছে জীবন্ত বাহক, যেমন মশার মাধ্যমে যেটা হয় ডেঙ্গু। তো ডেঙ্গু কিন্তু আপনার ডেঙ্গু রোগীর পাশে আপনি বসে থাকলে কিন্তু আপনার সংক্রমণ হবে না, তার খাবার খেলেও হবে না, তাকে ধরলেও হবে না। কিন্তু কখন হতে পারে, যখন একটা মানে বাহক হচ্ছে সাধারণত এখানে মশা কি করবে, ধরেন ওই ডেঙ্গু রোগী যে ছিল তাকে সে কামড় দিল, তার ব্লাডটা সে নিয়ে নিল, সে আবার যখন আপনাকে কামড় দিতে আসবে তখন কিন্তু সে ওই ভাইরাসটা আপনাকে দিয়ে দিল, যেটা ফ্ল্যাভি ভাইরাস নাম আর কি, এটা দিয়ে দিল। তো এইভাবে কিন্তু হতে পারে। তার মানে সংক্রামক রোগ বিভিন্ন মাধ্যমে, এই বিভিন্ন বিষয়ের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে ছড়ায়।
এটাকে আমরা সংক্রামক রোগ বলবো। এইভাবে ডেফিনিশনটা খাতায় লিখে নেবেন। যেসব রোগ এই বিভিন্ন মাধ্যমে, এটা স্পর্শ হতে পারে, বায়ু, পানি, জীবন্ত বাহক হতে পারে, তখন এক শরীর থেকে অন্য শরীরে যখন ছড়িয়ে পড়ে এটাকে আমরা সংক্রামক রোগ বলবো। এবং এটার মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে নিন। বায়ুবাহিত, যেমন কোভিড-19 এর কথা বলেছিলাম। পানিবাহিতের কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমাশয়, এগুলো। প্রাণীবাহিত, প্রাণীবাহিত বলতে যেমন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে একজন কি বলে মশার কামড় থেকে ছড়াতে পারে আর কি, সেটা আর কি। যৌনবাহিত আমরা সবসময় এইডস এর কথাটা ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? এরপর স্পর্শজনিতর মধ্যে তো আছে কুষ্ঠরোগ, যেটা অনেক আগে কিন্তু খুব একটা ভয়াবহ রোগ ছিল আর কি, এখন আশা করি ওইরকম নেই অনেকটা। তারপর হচ্ছে আমরা যেহেতু ঔষধ আমি বলেছি, কিন্তু আমাদের যদিও অধ্যায়টার নাম ডিজিজ, কিন্তু ডিজিজের সাথে রিলেটেড কিছু কনসেপ্ট করব, তার সাথে রিলেটেড। এটা কোনো ডিজিজ না, এটা হচ্ছে ডিজিজের সাথে রিলেটেড বিষয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকবার এসেছে। অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিকের পার্থক্য। অ্যান্টিসেপটিক বলতে আমরা যেটা, যেমন ধরেন আমরা ডেটল, স্যাভলন যেগুলো ইউজ করি সেগুলো অ্যান্টিসেপটিক। তার মানে অ্যান্টিসেপটিক কি? অ্যান্টিসেপটিক হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা কোথায় আমরা ইউজ করি। যেমন আমরা করোনা আসার সময় কিন্তু আমরা হাতে সবসময় হেক্সাসল ইউজ করতাম, যাতে হাতটাকে হচ্ছে আমরা জীবাণুমুক্ত রাখার জন্য। তো এটা ত্বকে ইউজ করা হতে পারে, ক্ষত স্থানে ইউজ করা হতে পারে, স্ল্যাশিং ঝিল্লিতে ইউজ করা হতে পারে। তো সেখানে কেন ইউজ করব? সেইখানে যে সকল অণুজীবগুলো থাকবে, অণুজীবের সংখ্যা হ্রাস করতে পারে। তার মানে আপনি যদি এই রাসায়নিক পদার্থটা আপনার বডিতে ইউজ করেন, সেখানে জীবাণুর আক্রমণটা ধীরে ধীরে কমে যাবে। এখন এই জীবাণু বলতে কাদেরকে বোঝায়? জীবাণু হতে পারে ছত্রাক বা ভাইরাস, ব্যাকটেরিয়া হতে পারে, সেগুলোকে ধ্বংস করে বা প্রতিরোধ করে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের। আচ্ছা, যেমন টিংচার আয়োডিন, 70% ইথানল, এগুলো মেডিকেলে ইউজ করে, আমরা বাসা বাড়িতে এগুলো সাধারণত কম ইউজ করি। হাইড্রোজেন পারঅক্সাইড, ফেনলস, তারপর হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকানেট, এবং হচ্ছে গিয়ে পভিডন আয়োডিন, এগুলা বিভিন্ন এক্সাম্পল। তবে আমরা যেটা সাধারণত ইউজ করি ডেটল এবং স্যাভলন, ওইটার মধ্যে যে উপাদানটা থাকে সেটা এক ধরনের একটা ফেনল। তো ফেনল বলতে এটার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা হচ্ছে বেনজিন বলা হয়, বেনজিনের সাথে হাতে ওইস গুলো, এটা একটা ফেনল। তো ফেনলের যখন হচ্ছে আপনার সিএল এবং হচ্ছে মিথাইল মূলক থাকে, তখন এই পুরোটাকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে ডেটলের সংকেত। ঠিক আছে, যাই হোক, আপনাদের সংকেত লাগবে না, জানলে ভালো, যদি কখনো ডিটেলস আসে লিখে দিলেন আর কি, আমি যেটা করতাম। এরপরে ব্যবহার কোথায় আছে, এগুলা আপনার আলাদাভাবে পড়িয়ে দেওয়ার কিছু না, আপনারা একটু দেখে নেবেন কোথায় কোথায় আমরা ব্যবহার করি। তাই না? অ্যান্টিসেপটিক আমাদের মূলত জীবাণু হ্রাসের জন্য বা হচ্ছে জীবাণুর আক্রমণ। এটা কি তাহলে কি হলো? জীবাণু যাতে আক্রমণ না করে আগে থেকে এটা আমরা একটা কি বলবো সাবধানতা অবলম্বন করা আর কি। আর অ্যান্টিবায়োটিক এটা আমরা খাই, ওটা কিন্তু খাই না। অ্যান্টিসেপটিকটা হচ্ছে বডিতে ইউজ করে যাতে জীবাণুটা আক্রমণ না হয়। আর অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যদি আক্রমণ করে ফেলে বডিতে, পরে আমরা এটা হচ্ছে গিয়ে ঔষধ আকারে খাই, যাতে হচ্ছে ওই জায়গা মারা যায়। এবং অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক ঔষধ। তার মানে দেখুন, অ্যান্টিসেপটিকটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে বাহ্যিক ভাবে আমরা ব্যবহার করব জীবাণুর বৃদ্ধিটা যাতে না হয়। আর অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক ঔষধ, যা অণুজীবদের, বিশেষ করে ব্যাকটেরিয়া। মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। এই জন্য যেমন আমরা যখন কোভিড-19 হয়, কেন আমরা আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সুস্থ হতে পারি নাই? কারণ কোভিড-19 ছিল একটা ভাইরাস, আর ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না, করে হচ্ছে মূলত কি বলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। মূলত এটা কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, এটা মাথায় রাখতে হবে, এটা মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেটা আমরা একদম শুরু থেকে জেনে আসছি, যে অ্যান্টিবায়োটিকের কিন্তু আবিষ্কারটা হয়েছিল এই পেনিসিলিন দিয়ে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তাহলে এখানে অ্যান্টিবায়োটিক ডেফিনেশনটা পড়বেন এবং হচ্ছে এক্সাম্পল, সেম অ্যান্টিসেপটিকের ডেফিনেশন পড়বেন, এক্সাম্পল। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, পার্থক্য অলরেডি ডেফিনেশন সময় বলে ফেলেছি। এটা হচ্ছে জীবাণু প্রতিষেধক। অ্যান্টিবায়োটিকটা প্রতিষেধক, মানে আমরা অলরেডি জীবাণু আমাদের বডিতে চলে আসলে এরপরে ইউজ করব, আগে থেকে কিন্তু ইউজ করব না। আর অ্যান্টিসেপটিক হচ্ছে জীবাণু প্রতিরোধক, আগে থেকে আমরা প্রতিরোধ করব আর কি। আর অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে এটা আমরা খাই। আর যে সবসময় যে খাবো তা না, অনেক সময় ইনজেকশনের মাধ্যমে বডিতে পুশ করা হতে পারে। আর অ্যান্টিসেপটিকটা হচ্ছে গিয়ে পানির সাথে স্প্রে আকারে ব্যবহার করা হয়,
আর এটা হচ্ছে প্রাণীদেহের অভ্যন্তরে, অ্যান্টিবায়োটিকটা যেহেতু আমরা খাই এটা বডিতে চলে যাবে, অভ্যন্তরে চলে যাবে। আর অ্যান্টিসেপটিকটা কিন্তু বাইরের আবরণে ব্যবহার করব, ঠিক আছে, বা বিভিন্ন সামগ্রীতে ব্যবহার করব। সংক্রমণ, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সংক্রমণ শুরু হওয়ার পর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, তার মানে সংক্রমণ শুরু হওয়ার পর। আর অ্যান্টিসেপটিকটা হচ্ছে সংক্রমণ না হলেও জীবাণু প্রতিরোধের জন্য, না হলেও কিন্তু প্রতিরোধের জন্য ব্যবহার করব। আর এরপর এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে পেনিসিলিন, এখানে যেমন ডেটল, স্যাভলন, যেগুলো আমরা চিনি। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আপনার 1.5 নাম্বার বা 1 নাম্বার এর জন্য আসতে পারে, 2 নাম্বারের জন্য আসতে পারে। অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিকের পার্থক্য এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবডির পার্থক্য। খেয়াল করেন এখানে কিন্তু আরেকটা নতুন টার্ম আসলে, সেটা হলো অ্যান্টিবডি। অ্যান্টিবায়োটিক নিয়ে অলরেডি আমরা স্টাডি করে ফেললাম, এটা এক ধরনের ঔষধ যেটা আমরা বাইরে থেকে আপনার বডিতে অ্যাপ্লাই করব। কেন? যখন বডিতে অলরেডি জীবাণু অ্যাটাক করে ফেলেছে। আর অ্যান্টিবডি এটা আমরা বাইরে থেকে কি করব না, বাইরে থেকে এটা অ্যাটাক মানে ভেতরে আমরা দিব না, এটা ভেতরেই তৈরি হবে, আপনার বডির ভেতরেই তৈরি হবে। দেখুন আমরা অনেক সময় কিন্তু অসুস্থ হই, কিন্তু অসুস্থ হলেই কিন্তু আমরা ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, অনেক সময় অটোমেটিক সুস্থ হয়ে যায়। কারণটা কি? আমাদের বডিতে এই অ্যান্টিবডিটা তৈরি হয়। তার মানে আমাদের বডির ভিতরেও কিন্তু কি আছে, একটা মনে করেন ঔষধের ফ্যাক্টরির মতো আর কি। সেখানে যখনই আপনার শরীরের ভেতরে কোনো জীবাণু আক্রমণ করলো, বডির ভেতরে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কি হয়ে গেল, আপনার সতর্ক হয়ে গেল, তারা সেটার বিরুদ্ধে কাজ করবে। তার মানে অ্যান্টিবডি হলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি, থেকে উৎপন্ন এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ যা রোগ সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে। আর অ্যান্টিজেন হচ্ছে যেগুলো রোগ সৃষ্টি করতে পারে। সোজা কথায় বডিতে এক্সট্রা যে বিষয়টার আবির্ভাব হয়েছে সেটাই অ্যান্টিজেন, যে আমার বডিকে কি করতে পারে, স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারে। তো এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে কে? এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে এই অ্যান্টিবডি। এটা কিন্তু সার্বক্ষণিক তৈরি হয় না, যখন আপনার বডিতে অস্বাভাবিক কাউকে দেখলো তখনই সেটি হলো আক্রমণ শুরু করবে। কারণ ওই যে যেমন এটা হচ্ছে কেমন দেখতে পারেন, যে আপনার বাসা বাড়িতে আমাদের কিন্তু অনেক জায়গায় হচ্ছে কুকুর থাকে, যে বাসা বাড়ি পাহারা দেওয়ার জন্য। তো সে কিন্তু ধরেন পুরো বাড়িতে যারা স্বাভাবিক চেনা জানা তারা কিন্তু তাদেরকে দেখলে কিন্তু সে সাধারণত ভেউ ভেউ করে ওঠে না। আমি নতুন একজন মানুষ যখন ওই জায়গায় যাব, তখন কিন্তু কুকুরটা দেখলেই তাকে ভেউ ভেউ করে উঠবে। কারণ কি? সে দেখলে তো অস্বাভাবিক, একে তো আমি এতদিন দেখিনি। অ্যান্টিবডিটা সিমিলার, যে বাসা বাড়ির যে ডগ তার মতো। যখনই আপনার বডিতে রেগুলার যেটা হয় সেটাকে সে দেখলে কিছু করবে না, কিন্তু যখনই সে এমন একজনকে দেখলো যে স্বাভাবিকভাবে আমার বডিতে থাকে না, তখনই সে কি হবে, সক্রিয় হয়ে যাবে। আর সেটা হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। তার মানে অ্যান্টিবডি শরীরের ভেতরেই তৈরি হয়, অ্যান্টিবায়োটিক সেটা এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা আমরা অণুজীবকে ধ্বংস করার জন্য বা বৃদ্ধিতে বাধা প্রদানে প্রয়োগ করা হয়। তার মানে এটা হচ্ছে কি, অ্যান্টিবডিটা হচ্ছে এক্সটার্নাল অংশ থেকে আসে, মানে আপনার বাইরে থেকে এটা প্রয়োগ করা হয়, তাই না? বাইরে থেকে প্রয়োগ করা হয়, বাইরে থেকে ভিতরে প্রয়োগ করা হয়, বডির ভিতরে আর কি। আর অ্যান্টিবডি কিন্তু আমরা প্রয়োগ করি না, সেটা বডির ভিতরেই তৈরি হয়। খেয়াল করুন বিষয়টা, ভিতরেই তৈরি হয়, অ্যান্টিবডি ভিতরেই তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম প্রথম ব্যাপারটা, যে অ্যান্টিবায়োটিক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা অন্য অণুজীবকে কি করে, ধ্বংস করতে পারে বা বৃদ্ধিতে বাধা প্রদান করে। এটা বাইরে থেকে ভিতরে প্রয়োগ করি, আর অ্যান্টিবডিটা ভিতরেই তৈরি হয়। 2 নম্বর বিষয়টা ব্যাকটেরিয়াল। অ্যান্টিবায়োটিক কিন্তু শুধুমাত্র কার বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে। অ্যান্টিজেন বলতে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া সবাইকে বুঝাইতে পারে। তার মানে দেখুন, আমরা যখন কোভিড-19 হয়েছে তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারি নাই, কারণ কোভিড-19 যে ভাইরাসের জন্য, যেটার জন্য হয় সেটা একটা ভাইরাস, আর ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। কিন্তু আপনার ভেতরে যে ইমিউন তন্ত্র আছে, মানে আপনার ভেতরে যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা যে কারো বিরুদ্ধে কাজ করতে পারে। এই যে কারো এক্সট্রা, সেটার নামে কিন্তু ছিল অ্যান্টিজেন। 3 নম্বর পয়েন্টে দেখুন, দেহের অভ্যন্তরে, এই যে আমি যে কথাটা শুরুর দিকে বলতে যাচ্ছিলাম সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে। এটা দেহের অভ্যন্তরে তৈরি হয় আর অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে পেনিসিলিন, যেহেতু আমাদের সবচেয়ে পরিচিত অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, নিউমাইসিন, এগুলো। আর অ্যান্টিবডি, খেয়াল করুন, অ্যান্টিবায়োটিক কিন্তু অনেকগুলো ঔষধ আছে,
যেগুলো ডাক্তারদের যারা এমবিবিএস কমপ্লিট করেছে তারা কিন্তু ওষুধগুলোর নাম মোটামুটি ওদের মুখস্থ আছে। কিন্তু অ্যান্টিবডি কিন্তু লিমিটেড, এই পাঁচটা, এর বাইরে কিন্তু নাই। বডি, আমাদের বডির ভিতরে যেগুলো তৈরি হয় আইজিএম, যেটাকে ইমিউনোগ্লোবিউলিন মিউ বলা হয়, এটা মিউ সিম্বল, এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় আইজিএম। সো আইজিএম, আইজিজি, জি মানে গামা, আইজিই ই বলতে অ্যাপসাইলনে, যে এটাকে বোঝায় আর কি, আইজিই, আইজিএ এ বলতে আলফা এবং ডি বলতে ডেল্টা। তার মানে আমাদের বডিতে কিন্তু অ্যান্টিবডি কিন্তু লক্ষ লক্ষ তা না, এই 5 ক্যাটাগরির অ্যান্টিবডি বডিতে তৈরি হয়, সেটার নাম আইজিএম, আইজিজি, ই, এ এবং ডি, মানে ইমিউনোগ্লোবিন, মিউ, গামা, এপসাইলন, আলফা, ডেল্টা। তো এর মধ্যে আপনি মাথায় রাখবেন যে বডিতে যখনই বাইরের কোনো এক্সট্রা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আসে, প্রথমে আইজিএমটা অ্যাক্টিভ হয়ে যায়, এইটা অ্যাক্টিভ হয়। এই জন্য এইটা না থাকা মানে আপনার কি হবে, বডি কিন্তু প্রাথমিকভাবে দুর্বল, ঠিক আছে। আইজিএমটা অ্যাক্টিভ হয় ইনিশিয়ালি সবসময়। আর যেমন আপনার এই আইজিইর কথাটা মাথায় রাখবেন, এই যে আইজিই, আমাদের যে বডিতে আমরা অনেক সময় যে দেখি আপনার কি বলে, যাদের চুলকানোর সমস্যা আছে আর কি, অ্যালার্জি আছে, তো ওই ক্ষেত্রে আসলে অ্যালার্জি বিষয়টা কিন্তু কোনো আপনার ভেতরে কোনো কি বলে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করছে তা না, কিন্তু ভেতরকার যে অ্যালার্জি সিস্টেমটা, এটা মূলত হয় যখন আইজিইর পরিমাণটা হচ্ছে বেড়ে গিয়ে আপনার কি করে, সে অপ্রস্তুত থাকে আর কি বডিতে, মানে বডির ভেতরে একটা রিয়াকশন তৈরি করতে থাকে, সেটা আইজিইর কারণে অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু অ্যান্টিবডি কিন্তু স্বাভাবিক থেকে বেড়ে গেলে বা কমে গেলে যেগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। ওই রিয়াকশনটাই যেমন অ্যালার্জি হয় আর কি। তো যাই হোক, আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডির পার্থক্যটা আমরা দেখতে পারবো। অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিকেরটা কয়েকবার পরীক্ষা অলরেডি আসছে, এটা এখনো তেমন আসেনি, কিন্তু আসতে পারে। এরপর আমরা এখন বিভিন্ন রোগে যদি চলে যাই, তার মধ্যে প্রথমে আসবে হচ্ছে স্ট্রোক। স্ট্রোক এগুলা কিন্তু আমার এখানে এগুলো ডিটেলস বুঝিয়ে পড়ানোর মতো তেমন কিছু নেই এখানে। মোটামুটি স্ট্রোকটা কি, স্ট্রোক এটা মূলত মস্তিষ্কের রক্তনালীর একটা দুর্ঘটনা, মানে হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, স্ট্রোক আমরা আর হার্ট অ্যাটাক কিন্তু এক করে ফেলি। একটু পরে আমরা একটা প্রশ্ন করব যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পার্থক্য। স্ট্রোকটা মূলত হচ্ছে ব্রেনে হয়, মানে ব্রেনের কোনো রক্তনালী আপনার মাথার ভেতরের কোন রক্তনালীতে যদি কি হয়, রক্ত প্রবাহে বাধা হয় বা ছিঁড়ে যায়, ব্রেইনের কোন একটা, মানে আমরা তার ছিঁড়ে যাওয়া বলি যে আর কি, তার বলতে আসলে কি আমাদের বডিতে তার থাকে না, সেখানে রক্তনালী থাকে, সেখানের ব্রেইনের ভিতরে এটা হলে সেটা স্ট্রোক হয় আর কি। তার মানে মস্তিষ্কের রক্তবাহী নালীর দুর্ঘটনাই হলো স্ট্রোক। এই দুর্ঘটনা রক্তনালী বন্ধ হতে পারে, আবার ফেটে গিয়েও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। স্ট্রোকের কিন্তু বিভিন্ন কি থাকে, নর্মাল স্ট্রোক হতে পারে বা হেভি স্ট্রোক হতে পারে। অনেক সময় নর্মাল সাধারণ স্ট্রোকে কিন্তু মানুষ মারা যায় না, কিন্তু হেভি অনেক সময় স্ট্রোক হলে কিন্তু মানুষ মারাও যেতে পারে, যায়, অনেক সময় যায়, তাই না? আর এটার কারণটা কি, কারণগুলো এখানে লেখা আছে। সোজা কথায় যদি আমি বলি, আমাদের লাইফ স্টাইলটা যদি ঠিক মতো না থাকে, আমরা হচ্ছে যদি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাই, বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই, বা হচ্ছে আপনার মানসিক যদি প্রেশার থাকে আমাদের মধ্যে, এই জাতীয় অনেকগুলো বিষয় থাকে, বিষণ্ণতা, আপনার ডিপ্রেশন লেভেল যদি অনেক বেড়ে যায়, এরকম বিভিন্ন কারণে হতে পারে। স্ট্রোকের কারণগুলো এখানে লেখা আছে, এগুলো বানায় লিখতে পারবেন পড়ার পরে। লক্ষণ, মানে আপনি যে স্ট্রোক করেছেন এটা আমি কিভাবে বুঝবো, এটার স্পষ্ট বিষয়টা হচ্ছে আপনার যে কোনো শরীরের যে কোনো একদিকে অবশের মতো হয়ে যাবে, যে প্যারালাইসিস কিন্তু এটা থেকে হয়। স্ট্রোকের কারণে কিন্তু আপনার প্যারালাইসিসটা হয়ে থাকে, যে বডির এক পাশ ফুল অবশ হয়ে গেল আর কি। তার মানে এটার একটা স্পেশাল পার্থক্য হচ্ছে এটা, যে আপনার বডির যে কোনো এক পাশ, মানে পুরো বডি একসাথে না, কিন্তু যে কোনো এক পাশ আপনার কি হিসেবে দুর্বল হয়ে যাবে বা অবশ হয়ে যাবে, এবং মনে হচ্ছে যে আপনার হাতটা আপনি তুলতে পারছেন না এমন আর কি, এবং মাথা ঝিমঝিম করবে, ঘুরাবে, আপনি দাঁড়াই থাকতে পারবেন না, আপনি পড়ে যেতে, মানে আপনি কেউ না ধরলে পড়ে যাবেন, এই টাইপের অবস্থা হবে। আর এটা প্রতিরোধ করার জন্য আসলে এখানে আমি তেমন কিছু লিখিনি, কিন্তু আপনার লিখতে হবে। সেটা কোথা থেকে লিখবেন, এর আগে যে কারণটা ছিল, কি কি কারণে হয়, এগুলো আমরা অ্যাভয়েড করবো, তাহলে কি হবে, এটা হবে। আচ্ছা, আজানের বিরতি দিলাম আমি 2 মিনিট, আজানটা শেষ হয়নি।
আচ্ছা দেখুন, আমাদের আজানের বিরতি শেষ হলো, এখন আমরা আবার ক্লাসে ফিরে আসি। আমরা যেটা দেখছিলাম স্ট্রোক, তো স্ট্রোকের হচ্ছে কি আপনার কেন হচ্ছে, কারণটা দেখলাম, লক্ষণ কি হতে পারে এবং প্রতিরোধের জন্য এখানে কিন্তু আমি সবগুলো বিষয় লিখিনি, জাস্ট লেখা আছে যে এই বিষয়গুলো পরিহার করবেন, মাদক পরিহার করা বা জর্দা ধূমপান এগুলো পরিহার করা, নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা, এবং আরো কিছু প্রতিরোধের ব্যবস্থা আপনারা লিখবেন যদি পরীক্ষা আসে, তখন ওই যে কারণ যেগুলো ছিল কারণগুলো যা যা আছে এগুলো লিখবেন, এই জিনিসটা অ্যাভয়েড করা আর কি, ঠিক আছে, ওগুলো উল্লেখ করে দেবেন পরীক্ষা আসলে। হার্ট অ্যাটাকটা হচ্ছে হার্টের ডিজিজ, মানে হচ্ছে আপনার হার্টে যদি কি হয়, রক্ত আসা যদি বন্ধ হয়ে যায়, মানে হচ্ছে দুটো কিন্তু একই টাইপের বিষয় আর কি। জাস্ট স্ট্রোকটা হচ্ছে ব্রেনের কোনো রক্তনালীতে হলে, আর হার্ট অ্যাটাকটা হচ্ছে যখন হচ্ছে হৃৎপিণ্ডের কোনো শিরায় রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বা বাধা সৃষ্টি করবে, তখন আমরা হার্ট অ্যাটাক বলবো আর কি। আর সাধারণত হার্ট অ্যাটাকটা যেটা হয়, আপনার একটা যে দিক দিয়ে রক্ত পাস করবে রক্তনালী, সেটা যদি ফুললি ব্লক হয়ে যায় চর্বির কারণে বা কোনো কারণে যদি ফুললি ব্লক হয়ে যায় তখন অ্যাটাক হবে। আর যদি ফুললি হয় নাই, কিন্তু হচ্ছে হয়তো বা হালকা হালকা, মানে ম্যাক্সিমাম ব্লক হয়ে গিয়েছে, তারপরেও হালকা কিছু যেতে পারছে কিন্তু হার্ট ঠিক মতো কাজ করতেছে না, তখন ওটাকে আমরা হার্ট ফেইলিয়ার বলবো। তার মানে ফেইলিয়ার আর অ্যাটাক যদিও কাছাকাছি জিনিস, কিন্তু দুটো আলাদা, কিন্তু এটা মাথায় রাখতে হবে। অ্যাটাকটা হচ্ছে যখন ফুললি আপনার ব্লকেজটা হবে, আর ফেইলিয়ারটা যখন ফুললি হয় না কিন্তু হার্ট ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না আর কি ফুললি, তখন আমরা এটাকে ফেইলিয়ার বলবো। আর কারণ কি হতে পারে, ওই মোটামুটি এর আগে যেমন দেখেছি সেই কারণগুলো অতিরিক্ত মেদ জাতীয় খাবার বা কোলেস্টেরল সমস্যা, হাইপার টেনশন থাকা, আপনার টেনশন, এই জাতীয় বিষয়গুলো আর কি। লক্ষণ কি কি এগুলো একটু নিজেরা দেখে নেবেন পয়েন্ট আউট করে। প্রতিকার কি, প্রতিকার মানে যদি আপনার অলরেডি হার্ট অ্যাটাক করে ফেলে তখন আমাদের কি করতে হবে, তখন আসলে প্রথম কাজ হচ্ছে তাকে হসপিটালে নিতে হবে, কারণ আমরা বাসায় তো আর সবাই বিশেষজ্ঞ না যে আমরা তাকে চিকিৎসা নিতে পারবো। আর প্রথম অবস্থায় যেটা করব, যে রোগীকে শক্ত জায়গায় হাত পা ছড়িয়ে শুয়ে দিন এবং হচ্ছে গায়ের জামা কাপড় ঢিলে ঢালা করে দিন। টাইট জামা কাপড় হলে তখন সে আরো সমস্যা হবে আর কি, ঠিক আছে। আক্রান্ত ব্যক্তি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালুর ব্যবস্থা রাখবেন হসপিটালে নেওয়ার পর্যন্ত, বা হসপিটালে নিয়ে অক্সিজেন সাপ্লাই দিতে হবে আর কি। আর প্রতিরোধ মানে আমাদের যাতে এটা না হয়, না হওয়ার জন্য আমরা কি কি করতে পারি, নিয়মিত ব্যায়াম করা বা হচ্ছে খাদ্যাভ্যাস ঠিক রাখা, এই জাতীয় বিষয়গুলো আর কি। এবং আমাদের কিন্তু যতগুলোই সামনে এরকম আসবে, ডায়াবেটিস, হাইপার টেনশন, মোটামুটি প্রতিরোধ আমি মনে করি সেই বিষয়, কারণ বা প্রতিরোধ কাছাকাছি টাইপের বিষয় আর কি, যে লাইফস্টাইল ঠিক থাকা বা হচ্ছে ব্যায়ামের বিষয়গুলো বা হচ্ছে খাবারের বিষয়গুলো, এই জাতীয় বিষয়গুলো আসবে। আচ্ছা, এখন আমার যদি হয়ে যায় এরপর চিকিৎসা অ্যাকচুয়ালি তার আমরা করবো না, এটা আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে গেলে সেখানে তারা ওই ট্রিটমেন্টটা দিবে আর কি, যে কি করা যায়। যেমন আমরা অনেক সময় কিন্তু রিং পরানোর ব্যাপারটা কিন্তু বলে থাকি, তাই না, যে যে হার্ট অ্যাটাক হয়েছে তাকে রিং পরানো হয়েছে, তাই না। এই রিং পরানোর বিষয়টা হচ্ছে যখন আপনার যে রক্তনালীর ভেতর দিয়ে হচ্ছে গিয়ে একটা রক্তনালী, ধরেন একটা রক্তনালী এখানে কোনো কারণে হচ্ছে ব্লক হয়ে গিয়েছে, মানে মোটামুটি ব্লক হয়ে গেছে 80% বা 90%, কিন্তু এখনো কিছু ফাঁকা আছে। ওই ক্ষেত্রে আমরা যেটা করি, এই রক্তনালীর ভিতরে এখানে একটু রিং বসিয়ে দেওয়া হয়, যাতে জিনিসটা কি হয়, কোনোভাবে চেপে না আসতে পারে। রিং বসিয়ে জিনিসটাকে ধরেন একরকম, যে একটা জিনিস যদি আমি রিং বসিয়ে দিই, যাতে জিনিসটা কি হতে পারে, আপনার ভেতরে যদি হালকা চর্বি বা ইয়া জমাও থাকে, বাকি পাশ দিয়ে যাতে রক্তটা যেতে পারে। তার মানে রিংটা পরানো হয় যখন মোটামুটি 100% ব্লকেজ হয় নাই, দেখা গেছে আপনার 70% বা 80%, 90% ব্লকেজ হয়েছে, তখন আমরা কি করব, এই রিংটা পরাবো আর কি। কিন্তু যদি 100% ব্লকেজ হয়ে যায় তখন তার এই রিং পরায় কোনো লাভ হবে না, তখন আমাদের যেটা করতে হবে, 100% ব্লকেজ হলে এই করোনারি বাইপাসটা করতে হবে। যখন আমাদের মোটামুটি 100% ব্লকেজ হয়ে গেল, তখন আমরা করোনারি বাইপাসটা মানে হচ্ছে দেখা গেছে এই যে রক্তনালী, এই রক্তনালীর এই জায়গায় ধরেন হচ্ছে আপনার ফুললি 100% ব্লকেজ হয়ে গেল, আমরা কি করব, এইটাকে বাইপাস করব। এই জায়গাটা তার আমরা ইউজ করতে পারছি না, পায়ের বা অন্য কোথাও থেকে রক্তনালী কেটে নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে আমরা বাইপাস করে দিব। এটাই হচ্ছে করোনারি বাইপাস করা আর কি। আর এনজিওপ্লাস্টি যেটা, সেটা সাধারণত আমরা যেটা করি আর কি, এটাও স্বাভাবিক অবস্থায় সাধারণত করি, যদি মোটামুটি কম সমস্যার সম্মুখীন হয়, তখন হচ্ছে বিশেষ বেলুনের দ্বারা প্রসারিত করা হয়। মানে আপনার এই যে ধরেন রক্তনালী, এখানে যদি ব্লকটা হয়ে যায়, আপনাকে এটাকে ফুলিয়ে দেওয়া হবে। এটাকে ফুলিয়ে দেওয়ার পর কি হবে, আপনার এই জিনিসটাই কিন্তু আমরা তখন রক্তের সাথে ভেসে চলে যেতে পারবে, মানে এটাকে বের করে দিব। তার মানে হচ্ছে ফলে রক্ত চলাচল তখন কি হবে, স্বাভাবিক
হয়ে আসে, এটা স্থায়ী চিকিৎসা। এগুলো সব স্থায়ী চিকিৎসা পদ্ধতি মোটামুটি। তাহলে হচ্ছে আমাদের রিং করাতে পারি, করোনারি বাইপাস করতে পারি এবং এনজিওপ্লাস্টি করতে পারি, ঠিক আছে। আর এরপর হার্ট অ্যাটাক স্ট্রোকের পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হার্ট অ্যাটাক আমি শুরুতে বলেছি এটা ব্রেনের, আর স্ট্রোকটা হচ্ছে ব্রেনের, আর হার্ট অ্যাটাকটা হচ্ছে হার্টের হৃদযন্ত্রের আর কি। তো এটা কি কি বিষয়গুলো হতে পারে এটা একটু দেখে নেবেন। যেমন স্ট্রোকে আমি বলেছি এটা মস্তিষ্কের রোগ, তারপর এটা হচ্ছে যে কোনো এক পাশ অবশ হবে, তারপর এটা হচ্ছে রক্তনালী বন্ধ হলে বা ছিঁড়ে যেতে পারে, বন্ধ হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। কোথার রক্তনালী? মাথার রক্তনালী। এরপর হচ্ছে এটা সিটি স্ক্যানের মাধ্যমে এটা আমরা পরীক্ষা করে বের করতে পারি এবং এটা চিকিৎসার জন্য কিছুটা সময় পাওয়া যায়। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এটা হচ্ছে হৃদযন্ত্রের রোগ, হার্টের রোগ, এবং এটা হচ্ছে হৃদযন্ত্রের কোনো রক্তনালী 70% বা বেশি বন্ধ হলে শরীরের কোনো অংশ সাধারণত অবশ হয় না, বুকে সাধারণত ব্যথা হয়। তাহলে দেখুন বিষয়টা, এখানে স্ট্রোকের কিন্তু শরীরের এক পাশ অবশ হয়, আর হার্ট অ্যাটাকে যেটা হয় আপনার পুরো বুকটা কিন্তু মানে বুকে সাধারণত ব্যথা হয়, যেখানে আমাদের হার্ট থাকে ওই অংশটার মধ্যে ব্যথা করতে থাকে। আর এটা আমরা মূলত প্রাথমিক পরীক্ষা হচ্ছে মানে টেস্ট ইসিজির মাধ্যমে, ইকোকার্ডিওগ্রাম যেটাকে আমরা বলি, বা কার্ডিয়াক এনজাইম, এবং হচ্ছে ইকো মানে প্রতিধ্বনির মাধ্যমে যেটা আমরা করে থাকি আর কি, যে আলট্রাসাউন্ড যখন আমরা আলট্রাসাউন্ড ইউজ করে থাকি সেই ইকো বা হচ্ছে ইসিজির মাধ্যমেও করতে পারি। তাহলে এগুলো হচ্ছে টেস্ট। আর এখানে টেস্ট কিন্তু সিটি স্ক্যান, খেয়াল রাখবেন। আর এটা দ্রুত চিকিৎসা নিতে হবে, যদি লেট হয় তাহলে মারা যাবে। আর হার্ট অ্যাটাকে প্যারালাইসিস হয় না, কিন্তু স্ট্রোকে কিন্তু প্যারালাইসিস হয়। তো এখানে মোটামুটি 6টা পার্থক্য আছে, 6টাই খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা সুন্দরভাবে আপনারা নোট করে করে পড়বেন বুঝে বুঝে। এখন দেখুন আমাদের অলরেডি আমরা দুটো রোগ করে ফেলেছি, স্ট্রোক এবং হচ্ছে হার্ট অ্যাটাক, দুটোই খুব ইম্পর্টেন্ট ছিল। এখনো আমাদের বিভিন্ন রোগ আসবে সামনে, যেমন আমাদের ডেঙ্গু আসবে, তারপর হচ্ছে ডায়াবেটিস আসবে, হাইপারটেনশন আসবে, এরকম যে বিভিন্ন রোগগুলো আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড বিষয়টা জানাটা খুব ইম্পর্টেন্ট। বা এতক্ষণ আমরা যা পড়েছি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এটার সাথে কিন্তু মূলত ব্লাড জড়িত। এই জন্য ব্লাডের কিছু স্পেসিফিক কিছু বিষয় আপনারা পড়ে রাখতে পারেন। রক্ত কি, মানে ব্লাডটা কি, এর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, বা রক্তের উপাদানগুলো, এগুলো সংক্ষেপে একটু পড়ে নেবেন। এগুলো আমি ডিটেলস আলোচনা করছি না, জাস্ট রক্ত মনে রাখবেন। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, টিস্যু আর কি, কলা বা টিস্যু, তরল যোজক কলা, যার মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে কি করে, রক্তের মাধ্যমে কিন্তু আমরা সকল কোষে পুষ্টি উপাদান পাঠিয়ে দিই, বা ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি সবকিছুই বহন করে থাকে আর কি। বা কার্বন ডাইঅক্সাইড, বজ্র পদার্থ, মানে আমাদের যাবতীয় যত ট্রান্সপোর্ট বলবো আর কি। যেমন আমাদের চিন্তা করেন যে বাংলাদেশ না শুধু, পুরো পৃথিবীতে কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে মূলত যোগাযোগ ব্যবস্থা ছিল হচ্ছে নদ নদী দিয়ে, তাই না, যে নৌকা দিয়ে বা চলাচল করতে। এখন হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে যাতায়াত করতে পারি। তো রক্ত তো মনে করতে পারেন যে পুরো বডি হচ্ছে একটা যাতায়াত ব্যবস্থা, যেটা দিয়ে আপনার এই পুষ্টি উপাদান বলেন বা আমাদের অ্যান্টিবডি, ভিটামিন, হরমোন যাই বলেন না কেন, সেটা দিয়ে সে চলাফেরা করে আর কি, মানে প্রত্যেকটা কোষে পৌঁছে দিতে পারে। আর রক্তের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে, যেমন পিএইচ থাকবে হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 7.4 রেঞ্জে থাকবে, এবং এটার তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে। এগুলো কিছু বৈশিষ্ট্য আছে। এবং উপাদানের মধ্যে রক্তের বেসিক যে উপাদানটা আমরা বলে থাকি, রক্তের বেসিক উপাদান হচ্ছে মূলত দুটো, রক্ত রস এবং কণিকা। তো রসটা মূলত হচ্ছে 55%, কণিকা 45% থাকে। রক্ত রসের কি কাজ, মূলত যে জিনিসগুলো পৌঁছিয়ে দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা একটু পড়ে নেবেন। কণিকা, 3 ধরনের কণিকা আছে। লোহিত রক্ত কণিকা, যেটা আমরা আরবিসি বলে থাকি, রেড ব্লাড সেল, এবং শ্বেত মানে হচ্ছে ডাব্লিউবিসি যেটাকে বলি, হোয়াইট ব্লাড সেল। আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট আর কি, অনুচক্রিকাটাই বলা হয়, প্লাটিলেট বলা হয়। যেটা আমরা জানি ডেঙ্গু হলে যে বিষয়টা অনেক কমে যায়, তাই না, প্লাটিলেট কিন্তু ডেঙ্গু হলে অনেক কমে যায়। যার ফলে হচ্ছে আপনার যদি হাত কেটে যায় সেখানে কিন্তু রক্ত ফ্লো আর বন্ধ হবে না। অনুচক্রিকার মূল কাজে হচ্ছে রক্তের প্রবাহ বন্ধ করা। এখানে পিছনে পরবর্তীতে বিভিন্ন কাজগুলো উল্লেখ করা আছে। দেখুন এই আরবিসির মূল কাজ কি, লোহিত রক্তকণিকার মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বহন করা, এখানে লেখা আছে। এবং শ্বেত রক্তকণিকার মূল কাজ হচ্ছে জীবাণু ধ্বংস, মানে সে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে। আর অনুচক্রিকা মূলত রক্ত জমাট বাঁধে। এই বেসিক বিষয়গুলো কিন্তু প্রিলিতেও আপনারা পড়েছেন, প্রিলির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর ব্লাড গ্রুপের বিষয়ে আসি। আপনার যদি ব্লাড যখন দিতে হয় তখন কিন্তু আমার আন্দাজে কিন্তু একজনের ব্লাড দিয়ে দিলেই হবে না, যদিও সব রক্ত দেখতে লাল, কিন্তু তার ভিতরে কিন্তু 2 ধরনের গ্রুপিং হয়। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর।
এবিও ব্লাড গ্রুপ মানে হচ্ছে আমরা ব্লাডের ভেতরে কোথায়, আরবিসির ভেতরে, এই প্রত্যেকটা বিষয় ঘটনা হচ্ছে আরবিসির ভেতরে, মানে লোহিত কণিকার ভেতরে। এই যে লোহিত কণিকাটা রয়েছে, লোহিত কণিকার ভেতরে যদি দেখা গেছে এ নামক অ্যান্টিজেন থাকে এর বডিতে, তাহলে এটা এ ব্লাড গ্রুপ বলবো। বা যদি আপনার বি নামক অ্যান্টিজেন থাকে, এটা দুইটা ডিফারেন্ট আলাদা অ্যান্টিজেন, তাহলে এটাকে আমরা কি বলবো, বি ব্লাড গ্রুপ বলবো। আর এট এ টাইমে যদি দুটোই থাকে, খেয়াল রাখুন, আরবিসিতে যদি এট এ টাইমে দুটোই গায়ের মধ্যে থাকে, সেটাকে আমরা এবি বলবো। আর দুটোর কোনোটাই যদি না থাকে, সেটাকে আমরা জিরো মানে ও বলবো। তার মানে এবিও ব্লাড গ্রুপ মানে হচ্ছে আপনার রক্তের যে আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, সেটার গায়ের মধ্যে এ নামক অ্যান্টিজেন থাকলে এ, বি নামক থাকলে বি, আর দুটো একসাথে থাকলে এবি, দুটোর কোনোটাই না থাকলে জিরো মানে হচ্ছে ও। আর আরএইচ ফ্যাক্টর, সেটাও আরবিসির মধ্যে। আরএস বলতে রেসাস বানর ছিল, এই বানরের লোহিত রক্তকণিকায় যেটা থাকে, সেটা যদি, সেই ফ্যাক্টরটা যদি আমার ব্লাড গ্রুপে থাকে, সেটা যদি থাকে সেই অ্যান্টিজেনটা, সেটাকে আমরা পজিটিভ বলবো। আর না থাকলে সেটাকে আমরা নেগেটিভ বলবো। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এই আরবিসিতে মানে রেড ব্লাড সেলে আরএইচ ফ্যাক্টরটা, আরএইচ মানে হচ্ছে এটা এসেছে রেসাস বানরের ফ্যাক্টর থেকে, রেসাস বানর, রেসাস বানর যেটা সাইন্টিফিক নাম হচ্ছে মাকাকা মুলাক্কা। এই রেসাস বানরের মধ্যে রক্তকণিকায় যে উপাদানটা থাকে, রক্তকণিকায় যে অ্যান্টিজেন থাকে আর কি, রক্তকণিকায় যে অ্যান্টিজেন থাকে, ওইটা আমাদের মানুষের মধ্যেও কিন্তু কারো কারো থাকে, যাদের থাকে তারটা পজিটিভ, যারটা থাকে না তারটা নেগেটিভ। তার মানে দেখুন, এখন আপনি দুইটাকে কম্বাইন করে আমরা মূলত এখন ইউজ করে থাকি। যদি কারো ধরেন এ নামক অ্যান্টিজেনটা আছে, কারো ধরেন এ নামক অ্যান্টিজেন আছে এবং আরএস ফ্যাক্টরটাও আছে, তাহলে তাকে আমরা কি বলবো, এ পজিটিভ বলবো। তার মানে যার এই অ্যান্টিজেন আছে এবং আরএস ফ্যাক্টরটা আছে, তাকে আমরা কি বলবো, এ পজিটিভ বলবো। কারো যদি বি থাকে এবং আর আরএসটা থাকে, তাকে বি পজিটিভ। যার এ বি দুটোই থাকে আর এখানে প্লাস থাকে, তাহলে এ বি পজিটিভ। আর না থেকে, এ বি যদি না থাকে মানে হচ্ছে জিরো ও, আর আরএস থাকলে পজিটিভ, আর সেম আরএস না থাকলে হচ্ছে নেগেটিভ। তেমন এইভাবে আপনার ব্লাড গ্রুপিংটা হয়ে থাকে, যে এবিও ব্লাড গ্রুপ এবং হচ্ছে আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর যেটাকে বলা হয়। ব্লাডটা আমরা মূলত স্টাডি করেছি যেহেতু আমরা হাইপার টেনশনের দিকে যাচ্ছি, মানে উচ্চ রক্তচাপ, এবং উচ্চ রক্তচাপ কিন্তু আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় এটা কিন্তু খুবই একটা কমন একটা রোগ, যেটা একটু বয়স হলে দেখা যায় সবার দেখা দিচ্ছে আর কি। সেজন্য আমাদের ব্লাড প্রেশার নিয়ে আমাদের জানতে হবে। ব্লাড দিয়ে যেহেতু একটা লিকুইড যাচ্ছে, মানে রক্ত ফ্লো হচ্ছে, সেখানে কিন্তু ব্লাডের এই ধমনী, মানে ধমনীর ভিতর দিয়ে যখন যাচ্ছে, সেখানে কিন্তু একটা সে প্রেশার দিচ্ছে। তো যখন আপনার সর্বোচ্চ যে প্রেশারটা হবে, সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ, মানে যেটা সংকোচন। যখন আপনার হার্টটা সংকুচিত হয়ে আসে, সংকুচিত হলে এটা প্রেশারটা কি হবে, একটা জিনিস যদি সংকুচিত হয়ে থাকে তখন কিন্তু ভেতরে প্রেশার বেশি, আর যখন এটা কি হবে, প্রসারিত হয়ে যাবে, তখন কিন্তু তার প্রেশারটা ভিতরে কম থাকবে। কেন কম থাকবে? কারণ একই জিনিস আপনার ছোট জায়গার মধ্যে আছে প্রেশার বেশি, বড় জায়গার মধ্যে হলে প্রেশার কম। তাহলে এই যখনই আপনার সংকুচিত হয়ে আসবে, সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার। আর যখনই আপনার এই প্রসারিত হয়ে যাবে, তখন এটাকে ডায়াস্টোলিক প্রেশার বলা হয়, ডায়াস্টোলিক প্রেশার। এটা হচ্ছে মানে যেটা আমরা বলি না অনেক সময়, যে আমাদের স্বাভাবিক মানুষের এই চাপটা হচ্ছে 120/70, এই যে এটা বলি, এটা মানে অ্যাকচুয়ালি 120, এই প্রেশারটা হচ্ছে যখন আপনার কি থাকবে, সিস্টোলিক মানে হচ্ছে সংকুচিত থাকবে। সিস্টোলিক মানে হচ্ছে যখন সংকোচন হয় আর কি, এই সংকোচন অবস্থার যে প্রেশারটা, সেটা হচ্ছে 120, আর 70টা হচ্ছে যখন প্রসারণ অবস্থায় থাকে, সেটা হচ্ছে 170। তো এইভাবে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা নির্ণয় করা হয়। তাহলে ব্লাড প্রেশারটা মূলত কি, দেখুন কাকে বলে, যদি আমরা বলি ব্লাড প্রেশার হচ্ছে শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া বা ধমনিক প্রেশার, ধমনিক যে প্রবাহের কারণে যে প্রেশারটা হয় আর কি। প্রতিটি হৃদস্পন্দন মানে আপনার হার্ট যে বিট করতেছে, এই হার্ট বিটের সময় একবার সর্বোচ্চ মানে সংকুচিত হয়ে আসলে কি হবে, সর্বোচ্চ প্রেশারটা হয়, এবং সর্বনিম্ন মানে হচ্ছে যখন জিনিসটা সবচেয়ে প্রসারিত অবস্থায় থাকে, তখন সর্বনিম্ন চাপ থাকে, যা সাধারণত ঊর্ধ্ববাহু বলতে হচ্ছে কি আপনার, আমরা যখন প্রেশারটা নির্ণয় করি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে হাতের উপরের অংশে কিন্তু আপনার একটা জিনিস জড়ানো হয়, তাই না? তো ঊর্ধ্ববাহুর ব্রাকিওল ধমনীতে দেখা হয়।
তো হৃৎপিণ্ডের সংকোচনের কারণে মানুষের ধমনী এবং শিরে রক্তের চাপ সৃষ্টি হয়, তাহলে রক্তের চাপ সৃষ্টি হয়, এর ফলে যে চাপ অনুভূত হয় তাকে সিস্টোলিক চাপ বলে, আর প্রসারণের ফলে যেটা হয় সেটাকে ডায়াস্টোলিক চাপ বলে। এই প্যারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অংশ আপনার বেসিক ক্লিয়ারের জন্য, যে সিস্টোলিক চাপ বা হচ্ছে প্রেসারের, যেটা আমরা 120/70 বলে থাকি আর কি, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সিস্টোলিক, নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ, মানে প্রসারণের সময় ডায়াস্টোলিক আর সংকোচনের সময় হচ্ছে সিস্টোলিক চাপ হয়। এই চাপটা স্বাভাবিক থাকলে তো হলো, এই চাপ কিন্তু সবারই থাকবে, মানে ব্লাড প্রেসার যে এমন না যে অসুস্থ রোগী থাকবে, প্রেসার জিনিসটা সবারই থাকবে, কিন্তু যখন প্রেসারটা হাই হয়ে যায়, মানে 120-এর জায়গায় আপনার উপরে 140 হয়ে গেল বা 70-এর জায়গায় 90 হয়ে গেল, সেটা আপনার হাই প্রেসার বলবো, সেটা আমরা এখন দেখবো হাইপার টেনশন আর কি, উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ এটা বিষয়টা কি, এই যে দেখুন এখানে লিখছে কারো রক্তচাপ যদি উভয় বাহুতে কত হয় 140/90 মিলি, আচ্ছা মিলিমিটার দিক কিন্তু যাচ্ছে। আমাদের চাপ কিন্তু আমরা বিভিন্ন এককে হিসাব করি, তার মধ্যে আমাদের চাপের একটা একক হচ্ছে মিলিমিটার মার্কারি চাপ, এইচজি মার্কারি, মানে ধরেন একটা পারদের একটা স্তম্ভ তৈরি করলাম আমরা, যদি আমাদের 140 বলার অর্থ হচ্ছে আপনি 140 মিলিমিটারের পারদের যদি একটা কি করেন স্তম্ভ তৈরি করেন, তাহলে তার এই নিচে যে প্রেসারটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে 140 মিলিমিটার পারদ চাপের সমান, 140 মিলিমিটার পারদ চাপের সমান। আর এই যে প্রেসারটা, এই প্রেসারটা ক্যালকুলেট করা হয় এইচ রো জি ফর্মুলা দিয়ে, যেখানে এইচ হচ্ছে ওই স্তম্ভের হাইট, রো হচ্ছে ডেনসিটি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো রোটা পারদ, যেহেতু আমাদের যেহেতু এখানে সব প্রেসার হিসাব করা হবে পারদের মাধ্যমে, এই জন্য রোটা হচ্ছে পারদের রো 13,600, আর জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে গিয়ে আপনার পারদের যে হাইটটা। তাহলে আমরা কোন এককে পেয়ে যাব প্রেসারটা, তখন আমরা প্রেসারের যে অ্যাকচুয়াল একক, যে প্যাসকেল একক, প্যাসকেল এককে আমরা তখন প্রেসারটা পেয়ে যাব। তো যাই হোক, আমাদের এখানে মূলত এটা জানা দরকার, এখানে যে আমরা 140/90 বলছি বা স্বাভাবিক অবস্থায় বলছি কত 120/70, এটা মূলত কি মিলিমিটার মার্কারি প্রেসার, মানে হচ্ছে পারদ চাপ বলে থাকি আর কি। তো এটা ঝুঁকি, এই হাইপার টেনশন হলে আমার কি কি ঝুঁকি আছে, আমার উচ্চ রক্তচাপ যত বেশি হতে থাকবে আমার স্ট্রোকের প্রবণতা বাড়বে, হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়বে, ফেলিয়ারের প্রবণতা বাড়বে, তো এরকম বিভিন্ন ক্ষতি, কিডনির বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা আছে। কারণটা কি, এটা ঝুঁকি, কারণটা কি, অতিরিক্ত লবণ গ্রহণ হতে পারে, অতিরিক্ত মেদ জাতীয় খাবার, মানে এটা মূলত, বা আপনি যখন প্রেসারে থাকবেন, মানসিক প্রেসারে থাকবেন, ঠিক আছে, খুব বাজে পরিবেশে থাকবেন, অতিরিক্ত সাউন্ডের মধ্যে থাকবেন, বা বংশগতও হতে পারে। তাহলে এটা হচ্ছে কারণ। এখন করণীয় কি, যা যা কারণ এগুলো অ্যাভয়েড করা, তেল জাতীয় খাবার বাদ দেওয়া, বা হচ্ছে ধূমপান ছেড়ে দেওয়া, মাদক সেবন বাদ দেওয়া, এই জাতীয় বিষয়গুলো আর কি, সুস্থ পরিবেশে থাকা। এখন তাহলে আমরা হাইপার টেনশনটা দেখে ফেললাম, এখন আমরা আসি ডায়াবেটিসে। ডায়াবেটিস মূলত কি, অ্যাকচুয়ালি ডায়াবেটিস পড়তে গেলে আপনার একটা নাম সবসময় চলে আসে, সেটা হলো ইনসুলিন। অ্যাকচুয়ালি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, এবং এই হরমোনের কাজটা কি বলিনি, এই হরমোনের কাজটা, আচ্ছা ইনসুলিন একটু পরে আছে, আমি ওখান থেকে তাহলে দেখিয়ে দিই। এটা ডায়াবেটিসের লক্ষণ, ডায়াবেটিসের ধরন, কারণ এবং খাদ্য তালিকা। ডায়াবেটিস অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বেন। এই ইনসুলিন এখানে আছে, ইনসুলিনটা এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। ইনসুলিন নিয়ে কিন্তু সরাসরি আপনার 1.5 নম্বর একটা প্রশ্ন আসতে পারে। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। আচ্ছা, এই ম্যাক্সিমাম হরমোনগুলো যে ক্যাটাগরির হয়, এটা এক ধরনের অ্যাকচুয়ালি হচ্ছে কি বলবো, যদি আমরা এটাকে রাসায়নিক ভাবে চিন্তা করি, সে এক ধরনের হচ্ছে প্রোটিন আর কি। প্রোটিনটাকে আবার আমরা পলিপ্যাপটাইড বলে থাকি, এক ধরনের প্রোটিন, তার মানে সে এক ধরনের পলিপ্যাপটাইড, সে রাসায়নিক ভাবে পলিপ্যাপটাইড, আর সে বডিতে যে কাজটা করবে সেটা হরমোন হিসেবে কাজ করবে আর কি। এর অভাবেই কিন্তু ডায়াবেটিস হয়। আমাদের কিন্তু ডায়াবেটিস এবং ইনসুলিনের মধ্যে সম্পর্ক আসে, যখন আমার ইনসুলিনের পরিমাণটা বডিতে কমে যাবে বা ইনসুলিন প্রপারলি কাজ করতে পারবে না। দেখেন আমি দুটো কথা বলছি, একটা হচ্ছে যে যদি আপনার বডিতে ইনসুলিন স্বাভাবিকের থেকে কমে যায় তাহলে আপনার ডায়াবেটিস, অথবা আপনার বডিতে ইনসুলিন প্রপারলি আছে কিন্তু সে কাজ করতে পারতেছে না, সেটাও ডায়াবেটিস। তার মানে ডায়াবেটিসের কিন্তু দুটো কথা আমি বললাম, একটা হচ্ছে যদি ইনসুলিনটা কি হয়ে যায়, ইনসুলিনে আপনার কমে যায়, অথবা ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনটা কি করতে পারছে না, কাজ করতে পারছে না, কাজ করতে পারছে না প্রপারলি আর কি।
মানে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, অথবা ইনসুলিনটা কমে যাচ্ছে। এই দুটো কারণে আপনার কি হয় ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস এবং ইনসুলিনের সম্পর্ক যদি আসে, আপনি এটা উল্লেখ করবেন যে ডায়াবেটিস হচ্ছে একটা রোগ, ইনসুলিন হচ্ছে একটা হরমোন। ডায়াবেটিস হচ্ছে একটা রোগ, ইনসুলিন হচ্ছে একটা হরমোন। ইনসুলিন হচ্ছে একটা হরমোন এবং এটা কমে যেতে পারে, কমে গেলেও ডায়াবেটিস হয়, অথবা যদি সেটা প্রপারলি কাজ করতে না পারে তখনও আমাদের ডায়াবেটিস হয়ে থাকে। আচ্ছা, এখন আসি ইনসুলিন বিষয়। ইনসুলিন এক ধরনের হরমোন এবং সে তার এক রাসায়নিকভাবে সে হচ্ছে প্রোটিন। সে মোটামুটি কোথা থেকে তৈরি হয়? আমাদের যে প্যানক্রিয়াস আছে, মানে যেটাকে আমরা বাংলা অগ্নাশয় বলি, এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। কি কোষ? বিটা কোষ থেকে নিঃসৃত এক ধরনের হরমোন। তাহলে আপনি ইনসুলিন কি যদি পরীক্ষায় আসে, আপনারা লিখবেন ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের অগ্নাশয় মানে যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি আর কি, এই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থির বিটা কোষ থেকে উৎপন্ন হয় এক ধরনের হরমোন, এবং সে রাসায়নিকভাবে প্রোটিন। আর এর অভাবে অথবা সে ঠিকভাবে কাজ করতে না পারলে ডায়াবেটিস হয়। এর কাজ কি? এর মূল কাজ আমি যদি বলি, এইটাকে আমি বলবো, যদি সবগুলোই তার কাজ, কিন্তু বেসিক যে কাজ দিয়ে আমি সবগুলোকে ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে রক্তে সে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। তার মানে আপনার ব্লাডের যে সুগার থাকবে, আপনার ব্লাডের সুগারের মাত্রা যখন বেশি থাকে সেটাকে কিন্তু আমরা ডায়াবেটিস বলি, হিসেবে চিহ্নিত করি, তাই না? অ্যাকচুয়ালি আমরা ব্লাডের সুগার বেড়ে যায় কখন? প্রপারলি যখন আপনার কোষের সুগারটা পৌঁছাতে পারছে না। এই জন্য ইনসুলিনের কাজটা হচ্ছে, ইনসুলিনের মূল কাজটা হচ্ছে এই ব্লাড থেকে সেল, মানে আপনার কোষে কি করবে? সুগারটাকে পৌঁছে দিবে। তার মানে ইনসুলিনের বেসিক যে মূল কাজ, ব্লাড থেকে সুগারকে সেলে পৌঁছে দেওয়া। এখন এর অভাব যদি হয় বা এ ঠিক মতো যদি কাজ করতে না পারে, তার মানে ব্লাড থেকে কিন্তু সুগারটা আপনার সেলে যাচ্ছে না। তাহলে সুগারটা কোথায় থেকে যাচ্ছে? ব্লাডে থেকে যাচ্ছে। তো ব্লাডে থেকে গেলে আপনার কি হবে? ডায়াবেটিস হবে, কারণ আপনার সেল পাচ্ছে না, মানে সেলটা পুষ্টি পাচ্ছে না। এভাবে কিন্তু সে মারাও পর্যন্ত যেতে পারে। অথবা ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না, তার মানে কি হবে? তার ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যাবে, কারণ আপনার সুগার তো সেলে যেতে পারতেছে না। এটা একটা মূল কাজ। সেকেন্ড আরেকটা মূল কাজ হচ্ছে গ্লাইকোজেনকে সংশ্লেষিত, মানে তৈরি করা বলতে পারি। সংশ্লেষিত করা মানে তৈরি করা বা হচ্ছে সিনথেসিস করা। মানে আপনার আপনি যদি ধরেন খাবার খান বেশি করে, ভাত জাতীয় খাবার, সেটা কিন্তু ফাইনালি এই শর্করাটা বডিতে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। এক্সট্রা পরিমাণে যদি আমি ভাত রুটি খাই, এটা বডিতে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। কোথায় জমা হয়? সাধারণত লিভার বা এরকম বিভিন্ন জায়গায় জমা হয়। এরপরে যদি আপনি কখনো ধরেন যে এক্সট্রা পরিশ্রম করেন অথবা দেখা গেছে খাবার পাচ্ছেন না, তখন কিন্তু এই গ্লাইকোজেনটা ভেঙে যায়। ভাঙার কাজ করে হচ্ছে ওই গ্লুকাগন নামক একটা হরমোন, মানে যেটা ইনসুলিনের অপোজিট কাজটা। ইনসুলিনের অপোজিট কাজটা যে করে তার কথা এখানে উল্লেখ করে দিয়ে, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন সে হচ্ছে ইনসুলিনের অপোজিট কাজ করে, মানে হচ্ছে সেল থেকে ব্লাডে নিয়ে আসে। এটা কখন হতে পারে? দুটোই আপনার প্রয়োজনীয় হরমোন কিন্তু। তো যাই হোক, আমার ইনসুলিনে যখন আপনার ব্লাডে অতিরিক্ত সুগার থাকবে, সে এটা সেলে পাঠাই দিবে, অথবা সেটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করবে। তারপরে আপনার বাকি যে কাজগুলো আসলে এই দুটোর মাধ্যমে হয়ে থাকে। যেমন লাস্টের পয়েন্টটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনির মাত্রা নিয়ন্ত্রণে ঔষধ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। তারপরে এটা গ্লুকোজেন জারণ করে, জারণ হয় যে নিয়ন্ত্রণ করা, মানে হচ্ছে এটা জারণ করে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে এই তো প্রথম যে কাজটা, এটা 4 নাম্বার কাজটা সব একই কথা, যে ইনসুলিন দেহের বিভিন্ন কোষে গ্লুকোজের অনুপ্রবেশ ঘটায়। এই যে আমি এখানে ফিগারের মাধ্যমে যেটা দেখিয়েছি, ইনসুলিনের কাজ ব্লাড থেকে সেলের মধ্যে সুগারকে নিয়ে যাওয়া। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনসুলিন নিয়ে আমরা বুঝলাম। আর ইনসুলিন ডায়াবেটিসের যদি সম্পর্কটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা সম্পর্কটা অলরেডি আপনারা এখন পারবেন, যে অর্থাৎ ইনসুলিন হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। এই যে ইনসুলিন যদি কমে যায় অথবা ইনসুলিন যদি প্রপারলি কাজ করতে না পারে, তখনই ডায়াবেটিস হয়। আর ডায়াবেটিস হলে আপনার বডিতে হয়তো এক্সট্রা ইনসুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। এখন আমরা ডায়াবেটিসে চলে আসি। ইনসুলিনটা আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন, ইনসুলিন এক ধরনের হরমোন যেটার অভাবে ডায়াবেটিস হয়। তাহলে ইনসুলিন কি, ডায়াবেটিস কি যদি আসে, এখানে আমরা লিখতে পারবো যে এটার কারণে কি হবে? ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যায়। ব্লাডে কারণ কি হবে? ইনসুলিনের কাজ কি ছিল? ব্লাড থেকে সেলের মধ্যে সুগারকে নিয়ে যাওয়া। তো যখনই ইনসুলিন এই কাজটা করতে পারছে না, এটার কাজটা কে করে? কাজটা করে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন নামক হরমোন।
যখন এই হরমোনটা প্রপারলি কাজ করতে পারতেছে না, তখন কোথায় আপনার কি বলে সুগারের মাত্রা বেড়ে যাবে, এই ব্লাডের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যাবে, কারণ সেটা যেহেতু সেলের দিকে যেতে পারতেছে না। তার মানে ব্লাডে সুগার বেড়ে যায়, ব্লাডে সুগার বা হচ্ছে শর্করা বেড়ে যাওয়া, এটাই ডায়াবেটিস, তাই না? বেড়ে যাওয়া, এটাই মূলত হচ্ছে ডায়াবেটিস। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যে ব্লাডে সুগার বেড়ে যাওয়াটাই হচ্ছে ডায়াবেটিস। আর ডায়াবেটিসের লক্ষণ কি কি? এই লক্ষণগুলো আপনার স্বাভাবিকভাবে দেখলে হয়তো বুঝবো। এটা ঘন ঘন প্রস্রাব হওয়া, তৃষ্ণা পাওয়া, চোখে ঝাপসা দেখা, প্রচন্ড পরিশ্রান্ত অনুভব করা, মানে আপনি হালকা একটু পরিশ্রম করে সেই খুব মানে বডি আর কাজ করছে না এমন। তো এখানে পয়েন্টগুলো করবেন, এটা হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। আর ডায়াবেটিসের ধরন, ডায়াবেটিস দু ধরনের হয়, টাইপ 1 এবং হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আপনার টাইপ 2 যে ডায়াবেটিসটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বংশগত। আর টাইপ 1 ডায়াবেটিসটা যেটা সাধারণত আপনার বডির ভিতরের, যখন ওই যে বিটা কোষ যেটা যেখান থেকে আপনার ইনসুলিনটা তৈরি হয়, এই যে বিটা কোষ, তাই না, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স প্যানক্রিয়াসের, সেই বিটা কোষটা যখন হচ্ছে ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারে না, এটা আপনার বডির কোন একটা কি বলবো জন্মগত হতে পারে, অথবা পরবর্তীতে বডির কোন একটা রিঅ্যাকশনের কারণে হয়তোবা এই বিটা কোষটা ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারতেছে না। এই কারণে এই ধরনের টাইপ 1 ডায়াবেটিসটা দেখুন, এই ধরনের ডায়াবেটিস সাধারণত 40 বছর বয়সের আগে দেখা দেয় কিন্তু। তার মানে এই দেখবেন 10-12 বছরের বাচ্চাদেরও কিন্তু আপনার ডায়াবেটিস হতে দেখা দেয়। আমরা কিন্তু দেখলে অবাক হয়ে যাই অনেকে যে 10 বছরের একটা বাচ্চার ডায়াবেটিস হয়েছে। আসলে 10 বছরের না 1 বছরের বাচ্চারাও হতে পারে। কি ধরনের হবে? সেটা টাইপ 1 এর। তার মানে বাচ্চাদের টাইপ 1 এর হবে, আর যদি সিনিয়র সিটিজেন যারা তাদের যদি হয় সেটা সাধারণত টাইপ 2 হবে আর কি। আর টাইপ 2টা বংশগতও হতে পারে। তার মানে বোঝা গেল যে ডায়াবেটিসটা আমাদের টাইপ 1টা যেটা হয় সেটা হলো অ্যাকচুয়ালি ওই বিটা কোষটা ঠিকমতো কাজ করে না বা নষ্ট হয়ে যায়, সেখান থেকে ইনসুলিন তৈরি কি হবে? বাধাগ্রস্ত হয়। বিটা কোষ থেকে ইনসুলিন তৈরিটা বাধাগ্রস্ত হয়, তখন ডায়াবেটিস হয়। আর এটা যখন হচ্ছে আপনি যখন লাইফস্টাইল চেঞ্জের কারণে কোনটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই টাইপ 2টা, এটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইপ 1টা কিন্তু পারবেন না। ঠিক আছে? টাইপ 1টা তাহলে কি করতে হবে? টাইপ 1 এর চিকিৎসা কি? টাইপ 1 এর চিকিৎসা হচ্ছে শুরু থেকে আপনাকে ইনসুলিন দিতে হবে আপনার বডি, কারণ কি ইনসুলিন তো সেটা তৈরি হচ্ছে না। আর টাইপ 2 তে হচ্ছে ইনসুলিনটা হয়তো বা আছে কিন্তু ঠিকমতো কাজ করতেছে না, কারণ আপনার বডি যেহেতু আপনি কি করেছেন, ওজন বেশি হয়ে আছে, বা হচ্ছে আপনি উল্টাপাল্টা ভাবে লাইফস্টাইল মেইনটেইন করেছেন। এটা ঠিকমতো লাইফস্টাইল করলে এবং যদি কম বয়স থেকে সচেতন থাকে, তাহলে টাইপ 2টা আপনার খুব বেশি ইফেক্ট ফেলবে না। টাইপ 1 এর কারণে জন্য কিন্তু অনেক কম বয়স্ক ছেলে মেয়ে মারা পর্যন্ত যায়, কারণ এটা রেগুলার তাকে ইনসুলিন দিতে হবে। এগুলো একটু ডিটেলস পড়ে নেবেন। কারণ কি হতে পারে, যে এখানে তো কারণগুলো আমরা উল্লেখ করলাম। কারণটা বংশগত হতে পারে, বংশগত ছাড়াও হতে পারে। খাদ্য তালিকায় কেমন হওয়া দরকার? চিনি বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা, বা হচ্ছে কি হবে ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করা, ধূমপান অ্যাভয়েড করা, মাদক সেবন বাদ দেওয়া, এই জাতীয় বিষয়গুলো। এবং এই ডায়াবেটিক্সের অংশগুলো আমি একটু বারবার বলি, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট। ফুল ডিজিজের মধ্যে ডায়াবেটিসের মতো ইম্পর্টেন্ট আর কোনো টপিকসে নেই। আচ্ছা, এখন আসি ডেঙ্গু। ডেঙ্গু আসলে আগের পরীক্ষাগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, এগুলো পড়ে নেবেন যেহেতু সিলেবাসে আছে, কিন্তু আমার মতে এখনকার পরীক্ষায় ডায়াবেটিসটা যত গুরুত্বপূর্ণ, ডেঙ্গু বা এগুলো এত গুরুত্বপূর্ণ না। তো ডেঙ্গু মূলত কিসের কারণে হয়? এটা মূলত হচ্ছে একটা ভাইরাস জনিত। কি ধরনের ভাইরাস? এটা একসূত্রক আরএনএ ভাইরাস। ভাইরাসটা কি? একসূত্রক আরএনএ ভাইরাস। এবং এই ভাইরাসটাকে বহন করে কে? এটা হচ্ছে এক ধরনের মশা বহন করে। কোন মশা বহন করে? মশাটার নাম হচ্ছে এডিস এইজিপ্টি মশা। এডিস এইজিপ্টি মশা। এই এডিস এইজিপ্টি মশা এই আরএনএ যে ভাইরাসটা, মানে ফ্ল্যাভি ভাইরাস, ভাইরাসটার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। এই ভাইরাসটা কি হবে? এক বডি থেকে আরেক বডিতে স্থানান্তর করে, তখনই আপনার কি হবে? ডেঙ্গু হবে। তো এখানে মোটামুটি লেখা আছে। আর এটা বছরের এই মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটার প্রাদুর্ভাবটা বা প্রকোপটা বেশি থাকে। ডেঙ্গু জ্বর দু ধরনের হতে পারে, একটা ক্লাসিক্যাল আর একটা হচ্ছে ডেঙ্গু হ্যামোরেজিক। কোনটা ভয়াবহ? অ্যাকচুয়ালি এই হ্যামোরেজিক হলে মানুষ মারা পর্যন্ত যায়। অনেক সময় আমরা যে ডেঙ্গুতে মারা যেতে দেখি, এটা হলো হ্যামোরেজিক, এটা হচ্ছে ভয়াবহ। এবং মাথায় রাখবেন, ডেঙ্গু হলে কিন্তু কেউ ভুলেও আপনার অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ ডেঙ্গু কেন হচ্ছে? ডেঙ্গু কিন্তু ভাইরাসের কারণে হচ্ছে। এই তো একসূত্রক আরএনএ ভাইরাসের কারণে। এটা একটা কিসের জন্য হচ্ছে? যে ফ্ল্যাভি ভাইরাসের জন্য হচ্ছে। আর ভাইরাস কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। তার মানে
ডেঙ্গু হলে সারাদিন আপনি অ্যান্টিবায়োটিক খেলেও কোনো কাজ হবে না, ঠিক আছে। তা এই জন্য আমাদের সেটা কিন্তু সাধারণ ডেঙ্গু যদি হয়ে থাকে, এটা চিকিৎসা হচ্ছে আপনি সাধারণ নাপা বা এটা খাবেন জ্বরকে একটু কমিয়ে রাখার জন্য, কিংবা লিকুইড জাতীয় খাবারটা প্রচুর খাবেন। কেন? জাস্ট বডির ইমিউন তন্ত্রটাকে আপনি স্ট্রং করা, বডির ভিতরে ইমিউন তন্ত্র কাজ করে যদি আপনি বাঁচবেন না হয় মারা যেতে হবে। একটু সচেতন থেকে বডিকে সেফ রাখা। কিন্তু হেমোরেজিক হলে আসলে এটা ভয়াবহ আকার ধারণ করে। এটা হচ্ছে আপনার বডিতে বিভিন্ন জায়গায় র্যাশ হয়ে বিভিন্ন জায়গায় বডির ভেতরে আপনার রক্ত জমাট বাঁধতে শুরু করে আর কি। আপনার তার মানে এটা যদি হয়, হেমোরেজিকটা যদি হয়, সেটা হলে অনেক সময় মানুষ মারা যেতে পারে। তবে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর আমরা স্বাভাবিকভাবে যদি মেনটেন করতে পারি লিকুইড খাবার খেয়ে বা হচ্ছে বডি যদি আমরা ঠিক মতো রাখতে পারি, তাহলে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর থেকে ইজিলি আমরা রক্ষা পেতে পারি। তো এখানে আপনার কিন্তু ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। তো লক্ষণ আসলে আমি আলাদাভাবে কেন লক্ষণ লিখি নেই, কারণ এই আপনার ক্লাসিক্যাল এবং হচ্ছে হেমোরেজিকের লক্ষণ কিন্তু লেখা আছে। যেমন ক্লাসিক্যাল লেখা আছে তীব্র জ্বর আসবে, সেই সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা। এবং ডেঙ্গু জ্বরের কিন্তু এই দুটো একটা স্পেশাল পয়েন্ট, প্রচন্ড ব্যথা হবে হাড়ের জয়েন্টে এবং তীব্র জ্বর, মানে সাধারণ জ্বর না, এই যে 105 পর্যন্ত উঠে যায়। আপনার অন্যান্য যদি জ্বর হয়, সাধারণ ভাইরাস ঘটিত জ্বর হলে হয়তো 199, 101 এমন হয়, কিন্তু ডেঙ্গু মানে 102+ সাধারণত থাকে। এবং শরীরে প্রচন্ড ব্যথা থাকবে, পিশিতে ব্যথা থাকবে আর কি, এবং হচ্ছে মাথা ব্যথা এবং চোখের পেছনে ব্যথা করবে। তো এরকম এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লক্ষণ। তো লক্ষণগুলো আপনারা পয়েন্ট করে খাতায় নোট করবেন। যেহেতু এখন আপনাদের হাতে সময় আছে, আমি বলবো সুন্দর করে নোট করে পড়তে আর কি। যাদের ধরেন ক্যাডার হওয়ার ইচ্ছা, তাহলে দেখা গেছে কারণ বিশেষ রিটেনের উপর যেহেতু ক্যাডার নির্ভর করে, আর বিজ্ঞানটা একবার যদি আপনি বুঝিয়ে ফেলতে পারেন, এটা তো চেঞ্জেবল পড়া না। আপনি ধরেন আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন, এটা কিন্তু এখন যা পড়তেছেন সামনের দিকে কিন্তু আবার পড়া চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট পড়া, এটা কিন্তু আপনার কখনো চেঞ্জ হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে বিজ্ঞানটা একদম নোট সুন্দর করে পড়া, কারণ এটা পার্মানেন্ট পড়া, এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আপনার আন্তর্জাতিক বাংলাদেশে ওগুলো কিন্তু চেঞ্জ হবে। বাংলাদেশে এতদিন দেখা গেছে বঙ্গবন্ধু নিয়ে অনেক নাম্বার আসতো, 40-50 চলে আসতো, এখন তো এগুলো নিয়ে আসবে না। বা হচ্ছে আপনার রিসেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেক প্রশ্ন আসতো, তাই না? এগুলো নিয়ে কিন্তু এখন আসবে না, বা রিসেন্ট অ্যাফেয়ার্স তো রেগুলার চেঞ্জ হয়। তো যাই হোক, ডেঙ্গু, এরপর আছে আপনার জিকা ভাইরাসটাও ডেঙ্গুর মতোই, এই ভাইরাসটা আক্রমণ করলে জ্বর হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিকা ভাইরাস ডেঙ্গুর মতো এত ভয়াবহ না আর কি। এটার লক্ষণ বা হচ্ছে নিবারণ নিয়ন্ত্রণ একই টাইপের, ডেঙ্গু যেমন ঠিক তেমনটাই। ডায়রিয়াটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা যদিও ডায়রিয়া বাংলাদেশে এখনকার সময়ের জন্য এত ভয়াবহ না, এটা আজ থেকে 50, 100, 500 বছর আগে কিন্তু ডায়রিয়াটা আমাদের ভয়াবহ একটা রোগই ছিল বলা যায়, প্রাদুর্ভাবটা। কিন্তু এটা যদি এত ভয়াবহ না, তবু এটা খুব গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য। ডায়রিয়া জিনিসটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। ডায়রিয়া মানে হচ্ছে আমরা যেটাকে মোশন বলি, তাই না? মানে পেট পাতা খুব দ্রুত কাজ করে, সবকিছু লিকুইড আকারে বের হয়ে যাচ্ছে, মানে পানি শূন্যতা তৈরি হয় যেটার জন্য আর কি। তো ডায়রিয়া জিনিসটা কি এবং এটা লক্ষণগুলো কি কি হতে পারে? জলশূন্যতা দেখা দিতে পারে এবং বাকি লক্ষণগুলো লেখা আছে এটা। এরপর হচ্ছে ডায়রিয়ার কারণ, কি কি কারণ হতে পারে? বিভিন্ন কারণ হতে পারে। এটা ভাইরাস জনিত হতে পারে, ব্যাকটেরিয়া জনিত হতে পারে। ভাইরাসগুলো যেমন রোটা ভাইরাস, এই রোটা ভাইরাসের কারণে সাধারণত আপনার ডায়রিয়াটা হয়ে থাকে। আবার ব্যাকটেরিয়া জনিত হতে পারে, যেমন সিগেলা, এটা কমন আর কি। সিগেলা বা ইকোলাই, এগুলো হচ্ছে কমন ভাইরাস যেগুলোর কারণে ডায়রিয়াটা হতে পারে। বা পরজীবী জনিতও হতে পারে, ঠিক আছে? তো এখন এইটা মাথায় রাখতে হবে, এইটা কিন্তু ডায়রিয়া চিকিৎসা, যদিও ডায়রিয়াটা নর্মাল, তারপর এটা মাঝে মাঝে অ্যাবনর্মাল হয়ে যায়। মানে আপনার ডায়রিয়াটা কি কারণে হচ্ছে, আপনাকে টেস্ট করা ছাড়া কিন্তু আপনি নিজে বুঝবেন না। আমাদের দেশের মানুষের বেশিরভাগের একটা কমন অভ্যাস আছে, আমরা নিজেরাই হচ্ছে ডাক্তারি চর্চা করি। দেখা গেছে এটা হলো, আমি শুনলাম যে এরকম একটা ওষুধ খেতে হয়, সাথে খেয়ে ফেললাম। কিন্তু আপনার যদি ভাইরাস জনিত নাকি ব্যাকটেরিয়া জনিত নাকি কি কারণে হলো, সেটা কিন্তু আপনি না জেনে যদি খান, তাহলে হিতের বিপরীত কিন্তু হতে পারে। তো এই জন্য দেখুন, ডায়রিয়ার চিকিৎসা ব্যবস্থা কিন্তু দেখুন 3টা ব্যাপার আছে। একটা হচ্ছে তরল প্রতিস্থাপন, মানে আপনার ডায়রিয়া হয়েছে, আমরা ডায়রিয়া হলে প্রথম কাজ স্যালাইন খাই, তাই না? তার মানে আপনি লিকুইড জাতীয় খাবার, স্যালাইন অথবা ডাবের পানি। যেমন একটা বিশেষে কিন্তু প্রশ্ন আসছে যে ডায়রিয়া চিকিৎসায় ডাবের পানি হচ্ছে, ডায়রিয়া চিকিৎসায় ডাবের পানি হচ্ছে উত্তম ওষুধ বলা যায়। কেন? এটা ব্যাখ্যা করেন। 1 নম্বর একটা প্রশ্ন আসছিল। তো এই জাতীয় জিনিসটা কি, আপনি ডায়রিয়া কেন হয় বা মূল জিনিসটা কি ডায়রিয়া, যে পানি শূন্যতা তৈরি হওয়া,
আর পানি শূন্যতা তৈরি হওয়া মানে তার কি হবে, ইলেকট্রোলাইটের ঘাটতি হবে। মাথায় রাখবেন ডায়রিয়া মানে হচ্ছে তার কি হবে, পানি শূন্যতা তৈরি হবে। পানি শূন্যতা মানে কিন্তু তার বডির ভিতরে ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হবে। ইলেকট্রোলাইট বলতে কেমন, যে সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন, এরকম ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হবে, ডেফিসিয়েন্সি তৈরি হবে, ইলেকট্রোলাইটের ডেফিসিয়েন্সি তৈরি হবে। এটা ফিল আপ করার জন্য আমরা ডাবের পানি খাবো। ডাব পানি খেলে আমাদের কি হলো, পানি শূন্যতা যেমন দূর হবে, আর ডাবের পানিতে কিন্তু পটাশিয়াম আয়ন পর্যাপ্ত পরিমাণে থাকে। তার মানে আপনার ইলেকট্রোলাইটের এই কথাগুলো, এই তথ্যগুলো থাকলে আপনি কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবেন। যে ডায়রিয়া হয়, ডায়রিয়া কেন হচ্ছে, যে পানি শূন্যতা হয়, ডায়রিয়া হলে আমাদের বডিতে ইলেকট্রোলাইট কমে যায়। আর আমরা যখন ডাব খাবো পানি শূন্যতা যেমন ফিল আপ হবে, ওইরকম ডাবে যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ইলেকট্রোলাইটের ঘাটতিটাও সে ফিল আপ করে দিতে পারবে আর কি। তাহলে এইভাবে আমরা কিভাবে তরল প্রতিস্থাপন করি, এটা কিন্তু সাধারণ ধরনের ডায়রিয়া হলে আমরা এভাবে ডাবের পানি বা স্যালাইন খেয়ে কিন্তু সুস্থ হতে পারবো। কিন্তু যদি আমাদের ব্যাকটেরিয়া জনিত হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক লাগবে। যদি ব্যাকটেরিয়া জনিত হয় তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক লাগবে, তারপর কোন লেভেল আছে সে অনুসারে। আর যদি এমন হয় আপনার অ্যান্টিবায়োটিকও কাজ হচ্ছে না, আপনার এত দ্রুত, মানে দেখা গেছে আপনি টয়লেট থেকে আসছেন 1 মিনিটের মধ্যে আপনার বের হচ্ছে, মানে এত ভয়াবহ ভাবে হচ্ছে যে দেখা গেছে তার মানে তার যে দেখা গেছে মল ত্যাগ করবো, ওই মল ত্যাগের রাস্তাই হচ্ছে তার ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ কি, তার প্রতি মোমেন্টে তার হচ্ছে, মানে তার মোশনটা, যে টয়লেট করার মোশনটা, গতিটা অনেক বেশি, তখন তাকে ডায়রিয়া বিরোধী ওষুধ দিতে হয়। যেমন হচ্ছে গিয়ে রেসিটাডোল দিতে হয়, যে এই ওষুধটার মাধ্যমে কি করা যায়, পেটটাকে স্লো করে দেয়, মানে পেটের যে কাজটা সে স্লো করে দেয়, যাতে তার হয়তো এখন সে ঘন্টায় 10 বার যাচ্ছে না, এখন সে ঘন্টায় হয়তো 2 বার যাবে, এই জিনিসটা স্লো করে দেয়। এই ওষুধটা কিন্তু আন্দাজে আপনার খাওয়া যাবে না, এটা খেলে কিন্তু আপনার হিতের বিপরীত হয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারবো। এটা ডাক্তার আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবে, যে আপনার এমন পজিশন হয়েছে যে আপনার এটা না দিলে নয়, তখন আপনার এই ওষুধটা দেওয়ার ফলে আপনার পেটটাকে সে, যে যাতে একটু স্লো হয়ে যায় আর কি, যে যত স্পিডে যাচ্ছে এটা যাতে স্লো হয়ে যায়। এটা ভয়াবহ অবস্থায় সাধারণত ওষুধটা দেয় জাস্ট হচ্ছে স্লো হওয়ার জন্য। আচ্ছা, তো প্রতিরোধ ব্যবস্থা মানে আগে থেকে আমাদের সচেতন হওয়া। এটা তো মূলত যেহেতু পানি বাহিত যে ডায়রিয়াটা, এই জন্য আমরা বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করব, বা হচ্ছে প্রস্রাব পায়খানা করার যে আমাদের এই পয় নিষ্কাশন ব্যবস্থাটা, যদি আমাদের এখন বাসা বাড়িতে সবাই যেহেতু ফ্ল্যাট বাসায় বেশিরভাগই থাকি, এটা সমস্যা হয় না। কিন্তু আগে যেহেতু অনেক খোলা টয়লেট ইউজ করা হতো, তখন কিন্তু এই বিষয়গুলো সিরিয়াস ছিল। মাদকাসক্তি, এটা নিয়ে আমি আলাদা কিছু বলবো না, মাদকাসক্তিটাও খুব ইম্পর্টেন্ট। মাদকাসক্তি কেন হয়, কারণ কি, বেশিরভাগ হতাশা থেকে গ্রহণ করে, তারপর এটা বডিতে কি ইফেক্ট ফেলে, মাদক দ্রব্যের ভূমিকা, এগুলো বেশি লিখি না, কারণ এগুলো আপনারা বানায় লিখবেন, আমি জানি। মাদক আসক্তি নিয়ে এটা ক্যাটারাক্ট, এটা আসতে পারে, চোখের ছানি পড়া, যেটা বয়স্ক লোকদের হয়। এই জন্য দেখুন শুরুতে কিন্তু লেখা আছে বার্ধক্যজনিত। আর ক্যাটারাক্ট বা ছানি পড়া মানে কি, আপনার যদি চোখকে যদি আমরা দেখি, একজন মানুষের চোখ, আমরা কিন্তু চোখের বাইরের শুধু এই অল্প ছোট্ট অংশটা দেখে থাকি, তাই না, সামনের এই অংশটা শুধু দেখি। আমার চোখ কিন্তু 5-6 ভাগের 1 অংশ শুধু আমরা দেখি বাইরে থেকে, আর বাইরের অংশ ভিতরে কিন্তু অনেক বড় চোখটা। এখন চোখে কিন্তু এই জায়গায় হচ্ছে একটা লেন্স থাকে, উত্তল লেন্স থাকে একটা। এখন আপনার এই যে লেন্সটা থাকে, এই লেন্সটা যদি কি হয়ে যায়, আপনার একটা লেন্স দেখে বার্ধক্যজনিত মানে কি, আপনি অলরেডি আপনার বয়স 70 হয়ে গেছে বা 80 হয়ে গেছে, তো দীর্ঘদিন আপনার এই লেন্সটা কাজ করতেছে, করতে করতে লেন্সের তো কর্মক্ষমতা এমনি কমে যায়, বা জিনিসটা কি হয়ে যায় আপনার ঝাপসা টাইপের আর কি। মানে দেখা গেছে আপনার সামনে একটা গ্লাস আছে, গ্লাসকে যদি আমি একটু ঘষা মাজা করি, তাহলে ওই গ্লাস দিকে আপনি দেখতে পারবেন না। তার মানে এই ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া মানে হচ্ছে এই লেন্সটা কি হয়ে যাওয়া, আপনার ট্রান্সপারেন্ট আর নেই, এটা অস্বচ্ছ হয়ে যাওয়া আর কি। জিনিসটা কি হয়ে যাওয়া, অস্বচ্ছ হয়ে যাওয়া, মানে একটু ঘোলা ঘোলা হয়ে যাওয়া, এই জিনিসটাকে ক্যাটারাক্ট বা হচ্ছে চোখের ছানি রোগ বলা হয়। তাহলে ক্যাটারাক্ট কি যদি বলে, কি বলবো, বার্ধক্যজনিত বা অন্য কোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা স্বাভাবিক দৃষ্টি বিঘ্ন ঘটে, একে চোখের ছানি পড়া হয়। তাহলে এটা চিকিৎসা কি, এটা কেন হতে পারে, এটা মূল কথা, বেশিরভাগ সময় এটা বার্ধক্যজনিত হয়, দীর্ঘদিন ইউজ করতে করতে লেন্সের গঠনগত পরিবর্তন হয়, বা চোখে যদি আপনি আঘাত পান তাও হতে পারে, চোখে আঘাত পেলে লেন্সটা ক্ষতিগ্রস্ত হলে সেটাও হতে পারে। এরপরে অপুষ্টি, অনিয়ন্ত্রিত স্টেরয়েড বা হরমোন, আপনার ওষুধের সাইড ইফেক্ট হিসেবেও এটা হতে পারে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হতে পারে, বা হচ্ছে পারিবারিক কারণেও হতে পারে। তবে সবগুলোর মেইন বিষয়টা আমি যা দেখেছি বাস্তবে, সেটা হচ্ছে বার্ধক্যজনিত ভাবেই এই চোখের ছানি পড়াটা হয়ে থাকে। আর এটা চিকিৎসার মধ্যে আমরা জাস্ট কি করবো, নতুন লেন্স বসাইতে হয়, ঠিক আছে, আমেরিকান ভালো লেন্স আছে, সেগুলো ইউজ করে এটা ভালোভাবে আমরা সেট করতে পারি আর কি। ফুড পয়জনিংটা ফুড অধ্যায়ে সম্ভবত আমি আলোচনা করেছিলাম।
এটা একটু দেখে দিবেন ফুড পয়জনিংটা কি, যে আমি যখন পুরাতন খাবার বা দেখা গেছে যেখানে ব্যাকটেরিয়া জন্মেছে ওই জাতীয় খাবার, যেমন হচ্ছে ইকোলাইটা মেনলি বেশি সিভিয়ার হয়, এইটা দিয়ে যখন আক্রমণ হয় খাদ্য পেটে যায় তখন আমাদের পেটে পীড়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট, খাদ্য বিষক্রিয়াটা, এটা আমি খুব ইম্পর্টেন্ট, এটা খাদ্য অধ্যায়ে আমি আলোচনা করছিলাম ফুড পয়জনিংটা, এটা একটু নিজেরা করে নিবেন। ক্যান্সার, ক্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ না, এটা মাথায় রাখবেন। ক্যান্সার হচ্ছে সোজা কথা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। ক্যান্সার মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে অনেকে কিন্তু যারা ধরেন এই বিষয়ে কম জানে তারা ক্যান্সার বলতে হয়তো ক্যান্সার রোগ, ক্যান্সার জীবাণু এমন শব্দটা ইউজ করতে পারে। ক্যান্সার কোনো জীবাণুর আক্রমণে হয় না, এটা একটা অনিয়ন্ত্রিত বিভাজন। মানে আপনার কোনো একটা কোষ বা যেমন দেখা গেছে একটা টিউমার, ওইটা কি হলো অনিয়ন্ত্রিত হয়ে গেছে, তো সেখান থেকে আপনার ক্যান্সার হবে। ঠিক আছে, মানে যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিষয়টা, তাহলে ক্যান্সার কি কোনো অজ্ঞাত কারণে, দেখুন ক্যান্সারের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কারণ বের করা যায় নাই, অজ্ঞাত কারণে হঠাৎ করে কোনো একটি কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজন শুরু হয়ে যায় এবং বিরামহীনভাবে তা চলতেই থাকে, ফলে অচিরেই সেখানে একটি পিণ্ড বা টিউমারের সৃষ্টি হয়। তাহলে এই ক্যান্সারের তাহলে কারণটা কি? এটা কিন্তু কোনো সংক্রামক ব্যাধি না, মানে যে ক্যান্সার হয়েছে তার কাছে যদি আপনি যান বা তার সাথে যদি মেলামেশা করেন, তার সাথে কোনো সম্পর্কই নেই। এটা আমরা আসলে কিছু কারণ উল্লেখ করেছি, যদিও এটার বেশিরভাগ কারণে হচ্ছে অজ্ঞাত, যে কেন হয় এটা আসলে প্রপারলি বলাটা সম্ভব না। তারপর আমাদের যে বিষয়গুলো আছে, যে মদ্যপান করা বা হচ্ছে অন্যের বিষয় ব্যবহার না করা, এই জাতীয় বিষয়গুলো থেকে, বিকৃত যৌন আচরণ, এগুলো থেকে জাস্ট নিজেকে সেফ রাখাটা, বিষয়টা কিন্তু এখানের এটাই কিন্তু মুখ্য বিষয় না, কারণ আমরা শুরুতেই বলেছি এটা অজ্ঞাত কারণে। তো তবুও যদি ক্যান্সারের কারণ আসে এগুলো উল্লেখ করবেন, এবং ফাইনালি এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন যে আসলে ক্যান্সার অনেক সময় কোনো কারণেই খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এইটা আপনার খুব ইম্পর্টেন্ট, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন ম্যালিগন্যান্ট মানে এটা সহজ বিষয়, যখন আপনার জিনিসটা বিপজ্জনক হয়ে যায়, মানে আপনার একটা টিউমার থাকলে হাতে যদি কোথাও যদি একটা টিউমার থাকে, এই টিউমারটা কিন্তু সবসময় ভয়ানক হয় না। যদি আপনার জিনিসটা হচ্ছে গিয়ে মৃত্যুর দিকে না নিয়ে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে বিনাইন। আর ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যখন এটা ভয়াবহ অবস্থায় চলে যায়। তার মানে এটা যদি বিনাইন হয় তার মানে জিনিসটা কি ভয়াবহ না, আর ম্যালিগন্যান্ট হলে এটা কি হবে? ভয়াবহ। ম্যালিগন্যান্ট মানে এটা হচ্ছে ভয়াবহ হবে, এটা হচ্ছে মূল পার্থক্য। আর এটা হচ্ছে স্বাভাবিক, বা হচ্ছে যে জিনিসটা হচ্ছে গিয়ে মৃত্যু ঘটাতে পারে না বা হচ্ছে বেশি ক্ষতি করতে পারে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যদি বেশি ক্ষতিকর না হয় বা ক্ষতিকর না হয়, মানে হয়তো আপনার একটা টিউমার হচ্ছে কিন্তু জিনিসটা ক্ষতিকর না আর কি, ক্ষতিকর না হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিনাইন। ক্ষতিকর না হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিনাইন। আর যদি ভয়াবহ হয় তাহলে সেটা ম্যালিগন্যান্ট। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার হলে আপনার ফাইনালি ক্যান্সার হবে, বিনাইন হলে ক্যান্সার হবে না। ব্লাড ক্যান্সার, ক্যান্সারের মধ্যে একটা যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি শুনে অভ্যস্ত সেটা হলো ব্লাড ক্যান্সার। আসলে ব্লাড ক্যান্সারে মূলত যেটা হয় যে রক্তের এই শ্বেত রক্তকণিকার পরিমাণটা অনেক বেড়ে যায়, এটা এক্সেস পরিমাণে বেড়ে যায়, তখন মূলত বললাম না যে জিনিসটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সেটা আসলে ক্যান্সার। ঠিক আছে, এই ব্লাড ক্যান্সার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট হতে পারে আর একটা ক্রনিক হতে পারে। যে অ্যাকিউট যে বিষয়টা সেটা হলো দ্রুত প্রসারমান হবে, আর যেটা ক্রনিক এটা ধীরগতিতে হবে আর কি। আর যেটা ধীরগতিতে এটা সাধারণত বড়দের হয়, আর যেটা দ্রুত প্রসারমান এটা সাধারণত ছোটদের হয়ে থাকে। তো এখানে এটা আপনার একটু পরিনিবেশের লক্ষণ, এটা ফ্লু আর কি, আপনারা বাংলায় লিখলে এইভাবে লিখবেন ফ্লু, যে শরীরে ফ্লু এর সংক্রমণ হবে, অবসাদ হবে, ওজন হারাতে থাকবেন, রক্তে যে কোনো জায়গায় জমাট বাঁধতে পারে, এগুলা নিজেরা করে নেবেন, আশা করি নিজেরাই বুঝবেন। লক্ষণ, কারণ, ক্যান্সারের চিকিৎসা একটু আলোচনা করি। একটা হচ্ছে সার্জারির মাধ্যমে করা যায়, আর একটা রেডিওথেরাপি যেটা, সেটা হচ্ছে আমরা বডিতে হচ্ছে আপনার কি বলে এটা ওয়েভ ইউজ করবো, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই অস্বাভাবিক যে কোষ বিভাজন সেটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে তো ক্যান্সার চিকিৎসা হবে। আর কেমোথেরাপি মানে এক্সট্রা কেমিক্যাল ইউজ করা, মানে এক্সট্রা কেমিক্যাল মানে এক্সট্রা ঔষধ আর কি, মেডিসিন। বডিতে এক ধরনের মেডিসিন ইউজ করে কেমোথেরাপি দেওয়া হয়। আর রেডিওথেরাপি মানে হচ্ছে এক ধরনের ওয়েভ, মানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আপনার বডিতে অ্যাপ্লাই করা হবে, তখন এটাকে রেডিওথেরাপি বলে। আর কেমো মানে হচ্ছে এক ধরনের কেমিক্যাল বা মেডিসিন বডিতে ইউজ করলে সেটা হলো কেমোথেরাপি।
তাহলে এই 3 ভাবে ক্যান্সারের চিকিৎসা করা যায়। ক্যান্সার নিরাময়, আমার যাতে বডিতে ক্যান্সার না হয় বা ক্যান্সারের আক্রমণ থেকে আমি নিজেকে বাঁচানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্টটা বেশি করে গ্রহণ করতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমরা ওই খাদ্য অধ্যায়ে কিন্তু পড়েছিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট মূলত হচ্ছে ভিটামিন সমৃদ্ধ কিছু খনিজ পদার্থ, যেটা আমরা ক্যান্সার প্রতিরোধী হিসেবে, মানে বডিকে আপনার সুস্থ রাখে। বডিকে অস্বাভাবিক হতে না দিলে আসলে ক্যান্সার সাধারণত হওয়ার সম্ভাবনাটা থাকে না, কারণ ক্যান্সার মানে অস্বাভাবিক ভাবে কোষ বিভাজন বা অস্বাভাবিকতা। কারণ বডিকে স্বাভাবিক রাখার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা গ্রহণ করতে পারি বডিতে আর কি। এরপর এইডস আমরা জানি যে এইচআইভি ভাইরাসের জন্য হয়। আর এইডস অ্যাকচুয়ালি যেটা, এইডসটা মূলত হচ্ছে যৌন সংক্রমণ, মানে আপনার যদি কি হয় কারোর সাথে যদি যৌন সম্পর্ক থাকে সেখান থেকে ছড়াতে পারে, অথবা আপনার যদি মায়ের হয়, মায়ের দুধ সেবন করলে বাচ্চা হতে পারে, বা হচ্ছে কোনো এইচআইভি ভাইরাস রয়েছে এমন কোনো মানুষের থেকে যদি আপনার রক্ত আরেকজনের সুস্থ শরীরে দেওয়া হয় তাহলে হতে পারে। এরকম বিভিন্ন কারণে হতে পারে, তবে এটা একদম এক্সট্রিম ছোঁয়াছে না। মানে এইডস যা হয়েছে তার সাথে মিশলে বা তার সাথে খাওয়া দাওয়া করলে বা তার সাথে বসে গল্প করলে এইভাবে কিন্তু এইডস ছড়ায় না, ঠিক আছে। এইডসটা মূলত কি করে আসলে, বডির আপনার যে আমাদের যে স্বাভাবিক যে কি বলে ইমিউন তন্ত্রটা আছে, যে আপনার শরীরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তার বিরুদ্ধে কাজ করার যে ক্যাপাসিটিটা সেটা হ্রাস করে দেয়, যে লাস্টে লেখা আছে। এর ফলে কি হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। এবং এইডস এর মূল বিষয় এটা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। এমন রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় যে আপনার সামান্য জ্বরে আপনি কাবু হয়ে যাচ্ছেন আর কি, ঠিক আছে। কারণ আপনার বডিতে যদি কোনো ইমিউন তন্ত্রই না থাকে, আপনার হালকা কিছুতেও কিন্তু বডি আর নিতে পারবে না। তো এইচআইভি যেভাবে ছড়ায় আমি একটু আলোচনা করলাম, যে এটা হতে পারে কি স্ত্রীজনী বা মলদ্বার এই জাতীয় বিষয়, যেটা একটু পড়ে নেবেন, বা হচ্ছে শরীরের রক্ত অন্য শরীরে প্রবেশ করলে, একই ইনজেকশন কয়েকজন ব্যবহার করলে, তারপর শিশুর শরীর আসতে পারে মায়ের থেকে, ঠিক আছে। এইচআইভি যেভাবে ছড়ায় এটা প্রতিরোধে মূলত হচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে জীবন যাপন করি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, বা একজনের রক্ত আরেকজনের দেওয়ার আগে যদি আমরা জিনিসটা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেই, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জনসচেতনতা তৈরি করি, তাহলে আসলে এইডস প্রতিরোধ করা যাবে। এটা কোভিড-19 এর মতো ভয়াবহ কিছু না, কিন্তু হয়ে গেলে ভয়াবহ, কিন্তু এটা যদি আমরা সেফ ভাবে চলি তাহলে এটা আসলে হওয়ার কোনো কারণ নেই। এরপর হেপাটাইটিসটা খুব গুরুত্বপূর্ণ। এইডসটা আমার মতে এত গুরুত্বপূর্ণ না এখনের জন্য। এইডসটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে এগুলো আসলে বানায় লিখতে পারবেন, যেহেতু এইডস নিয়ে মোটামুটি ধারণা আছে। হেপাটাইটিসটা গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে এটা 5টি ভাইরাসের কারণে হেপাটাইটিস হয়, এ বি সি ডি ই। তার মধ্যে এই আপনার বি এবং সি এই দুটো হচ্ছে মারাত্মক রূপ নেয়, এতে লিভার সিরোসিস পর্যন্ত হয়, এটার কারণে কিন্তু মানুষের মৃত্যু হয়, ঠিক আছে। এবং তার কারণ কি কি, কারণগুলো আপনারা পয়েন্ট করে নিচে খাতায় নোট করবেন। আমি হয়তো এখানে ফ্ল্যাট লিখে দিয়েছি, আপনারা পয়েন্ট করে লিখবেন, এইভাবে 1 2 দিয়ে লিখবেন, যে রোগের বিস্তার না ঘটা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লক্ষণ স্পষ্ট হয় না। তারপর হতে পারে শরীর দুর্বলতা, বমি ভাব, পেট ব্যথা, শরীর হলুদ বর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শরীর কিন্তু হলুদ বর্ণে, হলদে একটা ভাব চলে আসে, হলুদ প্রস্রাবের মতো উপসর্গ দেখা দেয়, ঠিক আছে। তারপর যেভাবে ছড়াতে পারে, এটা কিন্তু অনেকভাবে হতে পারে, পানি খাদ্যের মাধ্যমে হতে পারে, অথবা পানি খাদ্য ছাড়াও কিন্তু আপনার হতে পারে, ঠিক আছে। যেমন এ এবং ই হচ্ছে পানিবাহিত, কিন্তু বিসি এগুলো কিন্তু পানিবাহিত না। এগুলো যেমন হচ্ছে যদি হাজবেন্ডের হয় তাহলে স্ত্রীর হবে, এরকম একটা বিষয়টা। যে জন্য স্পর্শ কিংবা অনিরাপদ রক্ত গ্রহণ, ইনজেকশন, মানে এইচআইভি যেভাবে ছড়ায় সেটা হচ্ছে বি আর সিটা এইচআইভির মতো করে ছড়াবে, আর এই হচ্ছে আপনার পানি বা খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। আর চিকিৎসা, এটা যদি আপনার ওই যেগুলা যেমন আমরা দেখেছি বিসি মারাত্মক, বিসি ছাড়া বাকিগুলো হলে আসলে অটোমেটিক সুস্থ হয়ে যায়। আপনি যদি লিকুইড খাবার বেশি করে খান বা হচ্ছে একটু রেস্টে থাকতে হবে তাকে, তাহলে সুস্থ হয়ে যায়। কিন্তু বিসি হলে অনেক সময় আসলে চিকিৎসা করে বাঁচানো যায় না, বা আমরা অনেক সময় এটা কি করতে পারি, আগে থেকে আপনি ভ্যাকসিন ইউজ করতে পারেন, তাহলে হয়তো বা এটার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। চিকিৎসাটা একটু দেখবেন। রাতকানা নিয়ে আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা হয়, আর এটা ভয়াবহ আকার ধারণ করলে ওটাকে জেরপ্থ্যালমিয়া রোগ বলা হয়ে থাকে। এটা মূলত রাতে, যেহেতু আপনার রাতে বা হচ্ছে কম আলোতে দেখানোর জন্য আপনার চোখের হচ্ছে রড কোষ এবং কোন কোষ অ্যাক্টিভ হয়, রড ও কোন কোষ চোখের, এই কোষগুলো আসলে ঠিক মতো তখন কাজ করে না। কম আলোতে দেখার জন্য রড কোষ কোন কোষ কাজ করে, যখন আপনার ভিটামিন এর অভাব হবে তখন এটা ঠিক মতো কাজ করে না, যার ফলে আপনি রাতে দেখতে পারবেন না আর কি, ঠিক আছে।
এটার কারণ বা এটা প্রতিরোধের মূল বিষয় ভিটামিন এ জাতীয়, বাচ্চাদের ভিটামিন এ জাতীয় ক্যাপসুল খাওয়াতে হবে। আর আমরা সিনিয়র সিটিজেন যারা ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে আর কি, যেমন টাটকা শাকসবজি, গাজর, টমেটো এগুলো আর কি। গাজরের মাথায় রাখতে হবে, এটা কিন্তু বিসিএস এমসিকিউতে অনেকবার আসছে যে গাজরে কোন ভিটামিন থাকে, গাজরে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। এরপর একটা রোগ যক্ষা, এটাও এখনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আগের জন্য এটা ইম্পর্টেন্ট ছিল। যক্ষা তার আমাদের এখন মানুষের বাসায় বাসায় যে রোগটা শোনা যায় সেটা কি ডায়াবেটিস বিষয়, এই জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যক্ষাটা আগে খুব গুরুত্বপূর্ণ ছিল, যে যক্ষা অনেক মানুষ মারা যেত। তো এটা আপনারা জেনে রাখবেন, যক্ষার জন্য বিসিজি টিকা দেওয়া হয় আর কি। এগুলা আপনারা প্রিলিমিনারির জন্য পড়ছেন, এগুলো প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো যক্ষাটা একটু দেখে নেবেন, যক্ষা কি। আচ্ছা, এটা যদি একটু সংক্ষেপে বলে দিই, এটা হচ্ছে এমন একটা, এই সংক্রামক রোগটাও কিন্তু আপনার পাশে বসে থাকলে তা না, এটা আসলে আমাদের মতো দেশগুলোতে মানে এখনো নির্মূল হয় না, কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলোতে কিন্তু এসব রোগ নেই। কেন? কারণ আমরা তো রাস্তাঘাটে যেখানে সেখানে কক থুতু ফেলে রাখি বাংলাদেশের মতো দেশগুলোতে, কিন্তু ইউরোপ আমেরিকাতে যেহেতু রাস্তাঘাটে কক থুতু ফেলা হয় না, এই জন্য হয় না। কারণ এটা ছড়ায় কিন্তু মূলত কক থুতুর মাধ্যমে। আপনি যেখানে সেখানে যখন কক থুতু ফেলে রাখতেছেন, সেখান থেকে কিন্তু আরেকজন আপনার ভিতরে যদি মানে ব্যাকটেরিয়াটা থাকে, যেটাকে আমরা টিউবারকিউলোসিস বলি, যেখানে লেখা আছে টিউবারকিউলোসিস, এই যে টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়াটা, সেটা যদি থাকে আপনার থেকে কিন্তু আরেকজনের ছড়াবে। এই জন্য এটা যদি আমরা যেখানে সেখানে কক থুতু না ফেলি, এটা ইজিলি আসলে নিরাময় করা সম্ভব আর কি। ঠিক আছে, এটার লক্ষণ কি? এটা মূলত গলা শুকিয়ে যায়, এবং গলা আপনার মূলত এই প্রবলেমটা হচ্ছে গলাতেই থাকে আর কি, যে তীব্র কফ হয়, এটার হবার সম্ভাবনা। আর একটা বিষয়, অপুষ্টিতে থাকলে এটা বেশি হয়। জন্য দেখবেন সাধারণত বস্তি এলাকাগুলোতে যেখানে একটু নোংরা বা হচ্ছে গিয়ে একটু আপনার কি বলে অপুষ্টিতে থাকে, এই টাইপের মানুষজনের হয়, মানে সচ্ছল ধনী ঘরে সাধারণত এই সকল রোগগুলো হয় না। যক্ষা রোগের প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিন বা টিকা, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-19 আসার পর থেকে ভ্যাকসিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। ভ্যাকসিন হচ্ছে আসলে আমরা আগে থেকে একটা সচেতনতা অবলম্বন করা, যে আমার এটা হতে পারে, কিন্তু আমার বডিতে আগে আমি একটা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাখলাম, যাতে ভাইরাস ব্যাকটেরিয়াটা আক্রমণ করতে না পারে আর কি। তার মানে মানব দেহে কোনো জীবাণু প্রবেশ করালে এর বিরুদ্ধে ইমিউনিটি সৃষ্টি করবার জন্য কৃত্রিমভাবে যা প্রদান করা হয় তাই ভ্যাকসিন। মানে দেখা গেছে আমার একটা ভ্যাকসিনের মাধ্যমে আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বডিতে একটা জীবাণুই প্রবেশ করানো হয়, কিন্তু ওই জীবাণুটা প্রবেশ মানে কি বলবো, এটা হচ্ছে ল্যাংড়া জীবাণু বলা যায় আর কি। দেখেন, মানে এমন জীবাণু যে জীবাণু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই জীবাণুটা যখন বডিতে আপনার দেখবে, আপনার বডির ভিতরে কিন্তু আবার কি তৈরি হবে, ওই যে আমরা শুরুতে পড়ছি অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি তৈরি হবে। যখন আপনার ওইটা দিয়ে দিবে, বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে, ওইটা সক্রিয় থাকবে। যখনই আপনার এই বাইরে থেকে কি হবে, অ্যাকচুয়াল ভাইরাস বা ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে, তখন কিন্তু সেটাকে মেরে ফেলতে পারবে। ঠিক আছে, অ্যান্টিবডিটা। কিন্তু আপনার ভেতরে যে ভ্যাকসিনের মাধ্যমে যে জীবাণুটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু ল্যাংড়া জীবাণু টাইপের, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভ্যাকসিনের কার্য পদ্ধতি কিভাবে কাজ করে আমি যে মাত্র বললাম, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এর হচ্ছে সম্প্রসারিত টিকা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার ইপিআই আমরা বলি আর কি, যেটা হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা আমাদের এই ইপিআই প্রোগ্রামের মাধ্যমে আমরা হু কর্তৃক, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখান থেকে আমাদের মতো দরিদ্র দেশগুলো কিন্তু ফ্রিতে টিকাটা পায়। এই টিকার জন্য আমাদের একটা টাকাও দিতে হয় না। আমরা যে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীতে কিন্তু আপনারা, আমরা যে এলডিসি থেকে গ্রাজুয়েশন করতেছি, বা আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি, যেটা নিয়ে আমরা এতদিন খুব গর্ববোধ করি করতাম, কিন্তু এইটার কারণে যে আসলে আমরা কতটা জটিলতায় পড়বো, সেটা কিন্তু সাধারণ মানুষ জানেই না। সেটা হচ্ছে এই যে হু আমাদেরকে যে টিকাগুলো দেয়, দেখুন ইপিআর আন্ডার কতগুলো টিকা আছে। ছোটবেলা থেকে আমরা যে টিকাগুলো গ্রহণ করি, এই বিসিজি টিকা যক্ষার জন্য, বা হচ্ছে পোলিওর জন্য ওপিভি টিকা, তাহলে এই 5টা রোগের জন্য ডিপথেরিয়া, হুপিঙ্কা, সেগুলোর জন্য পেন্টাভ্যালেন্ট টিকা, এবং হচ্ছে নিউমোনিয়ার জন্য পিসিবি টিকা, হাম এবং রুবেলার জন্য এমআর টিকা, এবং ধনুষ্টঙ্কারের জন্য টিটি টিকা। এই টিকাগুলো কিন্তু ফ্রিতে সরবরাহ করা হয়। এই যে আমরা যে সরকারি হসপিটালে এই জাতীয় যত টিকা, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। এগুলো কিন্তু হাজার হাজার টাকার টিকা। এখন পুরো বাংলাদেশে তো কোটি কোটি মানুষকে টিকা দেওয়া হয়, তাহলে হাজার হাজার কোটি টাকার টিকা কিন্তু আমরা হু থেকে ফ্রিতে পাই। সবাই কিন্তু ফ্রিতে পায় না, এই যারা এলডিসি ভুক্ত দেশ তারা ফ্রিতে পায়। আমরা 2026 সাল পর্যন্ত ফ্রিতে পাবো। কিন্তু আমাদের তো আসলে যদি আমরা উন্নয়নশীল বা হয়ে যাই, তাহলে তো আমরা কেনার মতো সক্ষমতা অর্জন করব। কিন্তু আমাদের তো সব শুভঙ্করের ফাঁকির মতো, যে আসলে উন্নয়ন বাইরে আছে, ভিতরে কিছুই নেই, ফাঁকা করে দিয়েছে। যে টাকা পাচার থেকে শুরু করে সব মাধ্যমে আমাদের দেশটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমাদের আসলে তো ক্যাপাসিটি নেই। কিছুদিন পর আমরা কিন্তু একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে যাব, যখন এই সব আমাদের টাকা দিয়ে কিনতে হবে।
ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ফ্রিতে পাই হু থেকে, এই ইপিআই এর আন্ডারে। তো এগুলো আসতে পারে, ইপিআই আসে, ইপিআই কি এবং হচ্ছে ইপিআই এর আন্ডারে কি আছে এটা একদম ভালো করে মুখস্থ করবেন, ভালো করে এটা মুখস্থ করবেন। এটা আমাদের বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হয় ইয়া থেকেই, কি বলে আপনার হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে ফ্রিতে দেওয়া হয়। এটা আপনার ডিডিটি হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার কীটনাশক, যেটা আমরা হচ্ছে কি খেতে ইউজ করে থাকি ভালো ফসলে, যাতে হচ্ছে বাইরে থেকে কোনো কীটপতঙ্গ আক্রমণ না করে। তবে এটা যেহেতু একটা পরীক্ষা আসছে, যেন আমি এখানে আলাদাভাবে রেখেছি যে এই ডিডিটির কারণে, যেহেতু ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করতেছে, এটা আমাদের ফসল উৎপাদনের জন্য দেওয়া হয় যাতে সেখানে এক্সট্রা কীটপতঙ্গ আক্রমণ না করে। কিন্তু এই ডিডিটির কারণে কিন্তু আমাদের মানব শরীরে অনেক ক্ষতিকর ইফেক্ট আছে, এখানে ক্ষতিকর ইফেক্টটা লেখা আছে, একটু দেখে নেবেন। যেমন এটা পুরুষের শুক্রাণু নষ্ট করে দেয় বা নারীর ডিম্বাশয় নষ্ট করে দেয়। তার মানে কি হবে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। অনেকে কিন্তু এখন দেখা যায়, আমি অনেক এরকম আপনার কাপলকে দেখেছি যারা হয়তো বিয়ের 5-7 বছর তাদের কোনো সন্তান হচ্ছে না। এগুলো কিন্তু অনেক কারণ আছে, ঠিক আছে। যেমন আমরা এখন যেহেতু একটা রেডিয়েশনের মধ্যে থাকি, আমরা ফোন ইউজ করি সবাই, সেখান থেকে কিন্তু রেডিয়েশনের কারণেও কিন্তু এই পুরুষের এই সকল ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়। তো ধীরে ধীরে এই বিষয়টা একটু পড়ে দিবেন যে কি কি ক্ষতিকর ইফেক্ট আমাদের বডিতে পড়ে। আচ্ছা, এক্সরে আমি ইয়াতে কি বলে আপনার আলো অংশে সম্ভবত পড়িয়েছি, যেন এটা দেখাচ্ছি না। এক্সরে বিভিন্ন টেস্ট করা হয়, এটার ব্যবহার কি, আমরা সাধারণত হাড় ভেঙেছে কিনা এগুলো টেস্ট করার জন্য এক্সরে করে থাকি, দেখে নিবেন। আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসাউন্ড, এটা শব্দ অংশে আমি দেখিয়েছিলাম যখন শব্দ অধ্যায় পড়ানো হয়েছে। আলট্রাসাউন্ড বলতে হচ্ছে গিয়ে যে সকল শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্টজের বেশি, যে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 10 মেগা হার্টজ আর কি, যে এই সকল শব্দ ব্যবহার করে, যেগুলোকে আমরা শব্দোত্তর শব্দ বলে থাকি, শব্দ অধ্যায় বলেছিলাম, ওগুলো ব্যবহার করে আমার বডির ভিতরে ইমেজিং করা হয় আর কি। এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমাদের ভেতরে কোনো টিউমার আছে কিনা বা কোনো অস্বাভাবিকতা আছে কিনা এগুলো দেখা হয়। এরপর হচ্ছে সিটি স্ক্যান, সেটা সাধারণত মাথায় করা হয়ে থাকে, ব্রেনের কোনো একটা নিখুঁত যদি নিখুঁত কি বলবো ছবি পাওয়ার জন্য আর কি সিটি স্ক্যান করা হয়। এটার ব্যবহার কি কি এখানে লেখা আছে, এটা কোথায় কোথায় আমরা ব্যবহারটা করতে পারি। সিটি স্ক্যান, এমআরআই, যেটাকে আমরা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বলি, প্রত্যেকটা পূর্ণরূপ দেখে দিবেন আর এটা দিয়ে আসলে কি কাজ করা হয় টেস্টটা। যেমন এমআরআই একটা যন্ত্রের ভিতরে আপনার পুরো বডিতে দিয়ে দেওয়া হয়, পুরো বডিটাকে চেক আপ করা হয় আর কি। তারপর সিটি স্ক্যান এবং এমআরআই এর পার্থক্যটা আসলে এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। যে এটা আমি বলি, সিটি স্ক্যান আসলে ওয়ান কাইন্ড অফ এক্সরে, এখানে এক্সরে ইউজ করা হয়, জাস্ট এটা এক্সরে থেকে আরেকটি স্পেশাল ভাবে করা হয়, এইটুকুই পার্থক্য। আর এমআরআই তে মূলত একটা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়, ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আপনার পুরো বডিটাকে ঢুকিয়ে দেওয়া হয় আর কি। আর সিটি স্ক্যানে একটু কম ভালো বোঝা যায়, এমআরআই টা হচ্ছে একটু বেশি ভালোভাবে বোঝা যায় আর কি। তারপরে সিটি স্ক্যান করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, আর এটা সাধারণত 1 ঘন্টা পর্যন্ত লাগে এমআরআই করতে। যেমন এই এমআরআই করতে আপনার বাংলাদেশে তো এমআরআই হয়তো সব অনেক বেশিরভাগ জায়গায় নাই, 1-2 জায়গায় থাকতে পারে, হয়তো বা 10-15-20 হাজার টাকার টেস্ট। কিন্তু এটা আমি সিঙ্গাপুরে দেখেছি যে এটার টেস্ট প্রায় হচ্ছে বাংলা টাকা 1,20-30 হাজার টাকা খরচ হয় এই টেস্টটা করতে। তারপর সিটি স্ক্যানে যেহেতু এক্সরে ব্যবহার করে, যেন এখানে তেজস্ক্রিয়তার ঝুঁকি আছে, এমআরআই তো ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, এখানে কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। তারপর ইসিজি, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি আর কি, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা আসলে কি, ইসিজির মাধ্যমে আপনার বডি, মানে আপনি যদি কোন একটা আপনার হার্টের সমস্যার জন্য ডাক্তারের কাছে যান, প্রথমে যে টেস্টটা ডাক্তার দেবে সেটা হচ্ছে ইসিজি টেস্ট। এটার মাধ্যমে আপনার বডির ইলেকট্রিক সিগন্যাল দিয়ে কিন্তু আপনার বডির ভেতরে হৃদস্পন্দনটা চেক করা হয়, যে আপনার বডি হার্টটাকে ঠিক মতো পাম্প করছে কিনা এটা দেখা হয়। এখানে মূলত এই ইসিজি, যেটা আমি একটু সংক্ষেপে বোঝানোর জন্য দিলাম, ইসিজিতে একটা ইলেকট্রোড ব্যবহার করা হয়, মানে আপনার বডিতে দেখবেন হচ্ছে বিভিন্ন জিনিস টাচ করে 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 এভাবে আপনার চেক করা হয়, মানে সিগন্যাল দিতে থাকে, ইলেকট্রিক সিগন্যাল। তাহলে ইসিজিতে হচ্ছে ইলেকট্রোডের মাধ্যমে আসলে ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হয়, আর সেখানে মাধ্যমে আপনার হার্টের সিগন্যালটা চেক করা হয়। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, ইকো বাংলা হচ্ছে প্রতিধ্বনি, এটার মাধ্যমে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, এটা দিয়ে আমরা কি হবে হার্টের অবস্থানটা টেস্ট করতে পারি। আর এনজিওগ্রাফিতে এক্সরে ব্যবহার করা হয়, এটা হচ্ছে রক্তনালী ছবি তোলে আর কি। তো তিনটে আসলে হার্টের বিভিন্ন টেস্ট। এন্ডোস্কোপি দিয়ে আসলে আমরা যেটা করি, আপনার যদি কি হয় পেটে কোনো সাধারণত এটা আমাদের পাকস্থলীর জন্য করা হয়, পাকস্থলীতে যদি কোথাও কোনো ক্ষত বা হচ্ছে আলসার আছে কিনা সেটা চেক করার জন্য। আর এটা মূলত হচ্ছে শরীরের ভেতরের কোনো অঙ্গ বা গহ্বর, মানে যেগুলো ফাঁপা জায়গা, সেটা বাইরে থেকে সরাসরি দেখার একটা প্রক্রিয়া। মানে হচ্ছে আপনার দেখা গেছে এই তো পাকস্থলী, তো আমরা কি করবো, এখান দিয়ে
সরাসরি হচ্ছে একটা ছোট্ট ক্যামেরা আপনার নল দিয়ে ঢুকানো হবে, এই ক্যামেরা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কি করা হবে, পুরো ভেতরের ছবি তোলা হবে যে আপনার ভেতরে কোথাও কোনো ক্ষত আছে কিনা। এটা যে পাকস্থলীতে মেনলি করি আমরা, তবে পাকস্থলী ছাড়াও যে সকল অর্গানটা ভেতরে ফাঁপা, যেমন হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র বা হচ্ছে মহিলাদের যে বিষয় রয়েছে এগুলা, বা হচ্ছে মূত্রনালী, এই যেগুলো ফাঁপা জায়গা সেগুলো সবগুলো আমরা এইভাবে চেক করে থাকি, সেটা এন্ডোস্কোপির মাধ্যমে করা হয়। এনজিওগ্রাফি যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে আমাদের হার্টের একটা টেস্ট আর কি, যেখানে এক্সরে ব্যবহার করা হয়। রেডিওথেরাপি, এটা আমি ক্যান্সার অংশ বলেছি, রেডিওথেরাপি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ ব্যবহার করা হয়, এটার মাধ্যমে আপনার ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। এখানে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় এই রেডিওথেরাপির মাধ্যমে। আর কেমোথেরাপি হচ্ছে এখানে একটা কেমিক্যাল ইউজ করা হয় এই কেমোথেরাপির মাধ্যমে। এই জন্য কেমিক্যাল ইউজ করার কারণে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সাইড ইফেক্ট হয়। আপনারা দেখেছেন ক্যান্সার রোগীদের যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন কিন্তু তার মাথার চুল সব পড়ে যায়, বা হচ্ছে হাতের তালু পায়ের তালু এগুলো চামড়াগুলো একদম পোড়া পোড়া একটা ভাব চলে আসে। এই দুটো কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, যে চুল পড়ে যাওয়া এবং হচ্ছে হাতের তালু পায়ের তালু প্রভৃতি চামড়া হচ্ছে পুড়ে যাওয়া, এগুলো হচ্ছে এই কেমোথেরাপির সাইড ইফেক্ট। এবং কেমোথেরাপির সাইড ইফেক্টটা বিশেষ পরীক্ষা কয়েকবার এসেছে, এটা একটু দেখে নেবেন। কেমোথেরাপি মানে এক্সট্রা কেমিক্যাল ইউজ করা হয়, মেডিসিন ইউজ করা হয়। রেডিওথেরাপি মানে কিন্তু ক্যান্সার চিকিৎসা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। রেডিওথেরাপি কেমোথেরাপিটা করে নিয়ে এটা পার্থক্যটাও দেওয়া যেতে পারে। এটা ঝুঁকি এড়ানোর জন্য কি কি করা যেতে পারে এটা একটু দেখে নেবেন। তাহলে দেখুন আমরা কিন্তু মোটামুটি তাহলে 81 পৃষ্ঠা, প্রায় 81 পৃষ্ঠার একটা স্লাইড কিন্তু আজকের ক্লাস আমাদের ছিল রোগের। এরপর আপনার বিগত বিসিএস পরীক্ষার বিভিন্ন প্রশ্ন আছে, এখানে কিন্তু অনেক প্রশ্ন, কারণ এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। আমি মোটামুটি সবগুলো টপিকেই আপনাদের যতটুকু আলোচনা করার প্রয়োজন আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা একটু সময় দিয়ে, আমি সবার উদ্দেশ্যে বলবো একটু সময় দিয়ে, কারণ যেহেতু এটা অনেক বড় অধ্যায়, তাড়াহুড়া করে পড়ার দরকার না। আমি যতটুকু গাইডলাইন দেওয়া ততটুকু দিয়ে দিলাম, কিন্তু আপনার করতে হবে অনেক। যে যতগুলো টেস্ট আমরা লাস্টে পড়েছি, যে সিটি স্ক্যান, এমআরআই বা হচ্ছে এন্ডোস্কোপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্রত্যেকটা জিনিস মোটামুটি স্লাইডে যতটুকু আছে একটু পড়লেই হবে। আর মানে পুরো আপনার রোগ নিয়ে যদি আপনি স্লাইডটা পারফেক্টলি শেষ করেন, আমি বলবো মোর দেন এনাফ। এর বাইরে আপনার আসার আমি মনে করি কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, মানে যথেষ্ট আমি বিষয় এখানে রাখার চেষ্টা করেছি আর কি। আর বোঝানোর ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো যেহেতু আজকে আমাদের সাধারণ বিজ্ঞান অংশ কিন্তু ফুললি শেষ হয়ে গেল, আমি সামনে একটা ক্লাস নিব ফুল সাধারণ বিজ্ঞানের কিন্তু কোশ্চেন রিভিউ, আর এরপর আরেকটা ক্লাস নিব আপনাদের প্রবলেম সলভিং। তো এই এক্সট্রা ক্লাসগুলো আমি যে নিব আপনার, এর মধ্যে কিন্তু আপনি যদি ক্লাসগুলো এখনো যারা দেখেন নাই, যে একদম 2 নম্বর লেকচার থেকে শুরু করে আজকের যে এক লেকচারটা এই পর্যন্ত, মানে আলো থেকে শুরু করে এই রোগ পর্যন্ত প্রত্যেকটা লেকচার আপনারা পারফেক্টলি পড়ে নেবেন। পড়ার পরে হচ্ছে গিয়ে আপনার যে সমস্যা হয় তাহলে আমি প্রবলেম সলভিং ক্লাসে যাতে দেখাতে পারেন। ঠিক আছে, এটা সবার উদ্দেশ্যে আমি বললাম, পরে কিন্তু এই সুযোগটা পাবেন না। হ্যাঁ, আর এই সাধারণ বিজ্ঞান অংশগুলো তুলনামূলক কিন্তু আমি মনে করি পড়লেই পারবেন, যে আপনার আইসিটি বা ওগুলোর মতো কিন্তু এটা এতটা টাফ না আর কি। মানে যে যে ব্যাকগ্রাউন্ডের হোক, সে সায়েন্স, আর্টস, কমার্স, যে ব্যাকগ্রাউন্ডের হোক, জেনারেল অংশটা যদি, সায়েন্সের অংশটা জাস্ট পিডিএফ গুলো একটু নোট করে করে সুন্দর করে যদি পড়েন, তাহলে আপনি এখানে 60 নাম্বার তো জেনারেল সায়েন্সে 60 থেকে আপনি আশা করি 50+ ইজিলি তুলতে পারবেন। আর যারা ধরেন খুব ভালো প্রিপারেশন নেবেন তারা 60 থেকে 56-57 তুলতে পারবেন। ঠিক আছে, আজকে এইটুকু থাকুক। আপনারা একটু সময় নিয়ে আজকের লেকচারটা একটু পড়বেন। আজকে সন্ধ্যার পর থেকে আশা করি এটা পড়ার চেষ্টা করবেন। এখন যেহেতু সময় আছে, এটা একটু সময় নিয়ে পড়ুন আর কি। ঠিক আছে, প্রিভিউ দিতেন, সব জায়গায় এই চ্যাপ্টারটা খুব কাজে লাগবে। তাহলে আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।